সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ এমসিকিউর ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির গণিত বিষয়ক ক্লাসে। তো আশা করি সবাই ভালো আছেন। আমাদের আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ চন্দ্র সরকার। আমি ৩৮তম বিসিএস থেকে সাধারণ শিক্ষা গণিতে কর্মরত আছি। তো আমাদের আজকের যে টপিকটা, এই টপিকটা হচ্ছে আসলে এটা অবজেক্টিভের জন্য খুবই একটু কঠিন বলা যায়, কারণ এখানে অনেক থিওরেম। আমরা যারা রিয়াল অ্যানালাইসিস পড়ে আসছি ওইখানে দেখতে পাইতাম ওই যে অ্যাপসিলন ডেল্টা এসব নিয়ে অনেক থিওরেম আর থিওরেম। তো মোটামুটি কঠিন একটা সাবজেক্ট। তো আমরা কিভাবে পড়ব? আমরা পড়ব হচ্ছে এইভাবে যে এই চ্যাপ্টার থেকে কিন্তু আপনারা দেখবেন যে আমাদের এইচএসসিতে কোনো অংশ নাই, বা থাকলেও এটা খুবই কম। যেমন সেট অফ রিয়াল নাম্বার, সুপ্রিমাম, ইনফিমাম, এরপরে দেখেন কমপ্লিটনেস এক্সিওম আছে, ডেডে কাইন্সের থিওরেম পাস আছে, আর আর্কিমিডিয়ান প্রপার্টি আছে। তো এই প্রায় সবগুলা প্রপার্টি কিন্তু নাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু রিঅ্যানালাইসিস বইটা নিতে হবে। আপনি রিঅ্যানালাইসিস বই না নিয়ে এখানে আপনি ভালো করতে পারবেন না। আপনার যেটা করতে হবে, রিঅ্যানালাইসিস বইটা নিয়ে সুপ্রিমাম এবং ইনফিমাম, দেখবেন যে তিতাসের বইটা আমি ফলো করছি আর কি আজকে। তো সেখানে উদাহরণের অভাব নাই, আপনি উদাহরণের শেষ পাইবেন না। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা বইটা নিব, আমরা একটু এখান থেকে থিওরিটা বুঝবো, বোঝার পরে বইটা নিব, এবং যেই ফাংশনগুলো দেয়া থাকবে বা যেই রিয়েল নাম্বারের ইকুয়েশনগুলো দেয়া থাকবে, সিকোয়েন্সগুলো দেয়া থাকবে, ওইগুলো থেকে সুপ্রিমাম ইনফিমাম বের করার চেষ্টা করব। তাহলে প্র্যাকটিসটা হবে। ঠিক আছে, আপনারা দেখবেন যে ওইখানে কিছু কিছু ট্রিক্স অঙ্ক আছে, ওইগুলো তো সবগুলো তো এখানে তুলে আনা সম্ভব না। আপনারা ওইখান থেকে ওই অঙ্কগুলো দেখে নেবেন, এবং আপনি যদি দুই একবার করে দেখেন, আমার বিশ্বাস যে এটা আপনাদের ওই অপশন দেখলেই মনে পড়বে যে আনসারটা কেমন হবে। আচ্ছা, এরপরে দেখেন কনভার্জেন্স অফ ইনফাইনাইট সিকোয়েন্স এবং সিরিজের মধ্যে অনেক ম্যাথ আছে, এবং এর মধ্যে থিওরেমও আছে, যেখানেই থিওরেম বলে দিচ্ছে, স্ট্যান্ডার্ড থিওরেম, তাই না? এরপর হচ্ছে টেস্ট, কনভার্জেন্সি টেস্ট। এই কনভার্জেন্সি টেস্টের মধ্যে দেখবেন যে প্রায় ৬-৭ রকমের টেস্ট আছে। তো এখন এক একটা ম্যাথের প্রবলেমের জন্য এক এক রকম টেস্ট করতে হয়, তাই না? তো আমরা দেখবো যে পরীক্ষার মধ্যে যেইগুলো আসে এগুলো একেবারে কমন ম্যাথই আসে। যেমন দেখবেন যেটা ২১-এ আসছে ওইটাই ১৯-এ আসছে, এভাবে আসতে থাকে। তাহলে সেইখান থেকেও আমরা একটু দেখে নিতে হবে। তো আজকের লেকচারের আমাদের মেইন যে ফোকাস হবে সেটা হচ্ছে রিয়াল অ্যানালাইসিস বইটা। ওই বইটা যদি আমরা ফলো করি, এখান থেকে আমরা ভালো করতে পারবো। আর আপনাদের একটা সমস্যা ছিল যে ইংরেজি হবে না, বাংলা হবে। আপনারা যদি তিতাসের বইটা ফলো করেন, দেখবেন যে ওইখানে বাংলাতেও বলা আছে, ইংরেজিতেও বলা আছে। ঠিক আছে, আর আমি আজকে লেকচারের মাঝে মাঝে বলে দেবো আর কি কোনটার ইংরেজি টার্ম, বাংলা টার্ম কোনটা। তো আমরা আমাদের লেকচারটা শুরু করতে পারি আর কি, যে এখান থেকে আমরা কি পড়বো, সেট অফ রিয়াল নাম্বার। তো রিয়াল নাম্বার সম্পর্কে আমরা খুব বেশি আলোচনা করব না, এটা বেসিক আপনারা জানেন। সুপ্রিমাম ইনফিমামও আমরা আগের একটা ক্লাসে আলোচনা করছি, এখান থেকে আমরা কম আলোচনা করব। তো শেষের দিকের গুলো আমরা আলোচনা করব বেশি আর কি। এই যে ইউনিফর্ম কন্টিনিউটি, সিগনিফিকেন্স অফ হচ্ছে আপনার সিকোয়েন্স, এইগুলো আমরা বেশি আলোচনা করব। তো সেট অফ রিয়াল নাম্বারস আমরা জানি এটা কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। কনসিস্টস অফ রেশনাল, অর্থাৎ কি মূলদ সংখ্যা, তাই না? রেশনাল নাম্বার আমরা জানি মূলদ সংখ্যা, আর ইরেশনাল নাম্বার অমূলদ সংখ্যা। তাহলে একটা দেখেন, তাহলে রিয়াল নাম্বারের মধ্যে আসলে কয় ধরনের সংখ্যা থাকে? একটা হচ্ছে মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। তো আমরা এখানে জানি রেশনাল নাম্বার কোনগুলা, যেগুলো কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাই না? যেখানে কিউ শূন্য হইতে পারবে না, এগুলো আমরা পড়ছি, এগুলো আমরা দেখলেই বলতে পারবো। তো মানে রুট বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সবগুলাই হচ্ছে রেশনাল নাম্বার। ঠিক আছে, আর ইরেশনাল নাম্বারের মধ্যে কি আছে? খুব কমন ৩-৪টা ইরেশনাল নাম্বার আছে, যার মধ্যে পাই এবং ই হচ্ছে ইরেশনাল নাম্বার। রুট টু তো ইরেশনাল নাম্বার আমরা জানি, অর্থাৎ রুট টু অমূলদ সংখ্যা, আমরা সবাই প্রমাণও করছি মোটামুটি। এখন এই যে বাস্তব সংখ্যা আছে, বাস্তব সংখ্যার কিন্তু অনেকগুলো প্রপার্টিস আছে, যার মধ্যে আমাদের একটা ছিল কি, ওই যে আমরা অর্ডার ফিল্ড বোধহয় পড়ছি,
যে এ স্মলার দেন বি হইলে কি হবে, মানে দুইটা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে কি হবে, হয় এ সমান বি হবে অথবা এ স্মলার দেন বি হবে অথবা এ গ্রেটার দেন বি হবে। তো এইগুলা নিয়ে খুব বেশি আলোচনা করেন নাই, এবং এটা কি কি ফলো করে, কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ, এই তিনটা লই সে ফলো করে। আচ্ছা, এইগুলা আমরা পরীক্ষাতে আসার সম্ভাবনা কম, কিন্তু বেসিক আলোচনা করার জন্য আপনাদেরকে এটা দিয়ে দিছি আর কি, যে একটা বাস্তব সংখ্যা কোন কোন অর্ডার ফিল স্যাটিসফাই করে। একটা হচ্ছে কমিউটেটিভ ল, আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। এই তিনটা লই সে ফলো করে। অর্থাৎ এগুলো কিন্তু আমরা জানি যে এ প্লাস বি ইজ ইকাল টু বি প্লাস এ, তারপর এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এই রুলগুলো ফলো করে, তাই না? তো এইগুলো আপনারা একটু দেখে নেবেন যদি মনে না থাকে, এগুলো আমরা আলোচনা করছি না আর কি। এরপরে বিটুইন এনি টু রিয়েল নাম্বারস দেয়ার এক্সিস্ট অ্যানাদার রিয়েল নাম্বার সি সাচ দ্যাট এ ইজ স্মলার দেন সি ইজ স্মলার দেন বি। অর্থাৎ দুইটা যে কোনো বাস্তব সংখ্যার মাঝখানে আরেকটা বাস্তব সংখ্যা থাকে। শুধু কি একটা থাকে? অবশ্যই একটা না, অসংখ্য বাস্তব সংখ্যা থাকে। ঠিক আছে, এক্সিস্ট অ্যানাদার রিয়েল নাম্বার, এখানে একটা রিয়েল নাম্বারের কথা বলছে। যদি মানে প্রশ্নটা এরকম আসে যে দুইটা বাস্তব সংখ্যার মধ্যে কয়টা বাস্তব সংখ্যা থাকে, তখন কিন্তু আমরা বলবো ইনফাইনাইট সংখ্যক বাস্তব সংখ্যা থাকে, অসংখ্য থাকে। ঠিক আছে, দুইটা বাস্তব সংখ্যার মধ্যে যদি বাস্তব সংখ্যাই চায় তাহলে আমরা বলবো এখানে অসংখ্য বাস্তব সংখ্যা থাকে। আচ্ছা, যেমন আমরা যদি বলি 2 থেকে এক্স 3-এর মাঝখানে, তাই না? তাহলে দেখেন তো এখানে আমরা তো কতগুলো বাস্তব সংখ্যা থাকে, এক্স এর মান 2.000001 হইতে পারে, তাই না? 2.000002 হইতে পারে। তো এরকম যদি হিসাব করতে করতে আরো যদি জিরো দেয় তাহলে তো আরো বড় বড় সংখ্যা আসবে, তাই না? তাহলে এরকম হাজার হাজার সংখ্যা, মানে অসংখ্য সংখ্যা হইতে পারে। তাহলে এখানে কিন্তু একটা অবজেক্টিভ আছে যে দুইটা বাস্তব সংখ্যার মধ্যে কয়টা বাস্তব সংখ্যা থাকে। তাহলে দুইটা বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা থাকে। এখন যদি বলে দুইটা বাস্তব সংখ্যার মধ্যে কয়টা মূলদ সংখ্যা থাকে, অসংখ্য মূলদ সংখ্যা থাকে। দুইটা বাস্তব সংখ্যার মধ্যে কয়টা অমূলদ সংখ্যা থাকে, অসংখ্য অমূলদ সংখ্যা থাকে। ঠিক আছে, তো এইগুলো আমাদের একটু দেখে নিতে হবে আর কি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে কমপ্লিটনেস এক্সিওম। এটা আমরা পড়েছি যে এভরি নন এমটি বাউন্ডেড সেট অফ রিয়েল নাম্বার একটা আপার বাউন্ড থাকে বা সুপ্রিমাম থাকে। আচ্ছা, একটা নন এমটি, এই কথাটা গুরুত্বপূর্ণ। নন এমটি মানে কি? যদি আমি একটা সেট নেই, এটার মধ্যে যদি কোনো উপাদান না থাকে তখন আমরা এটাকে কি বলি? তখন আমরা এটাকে বলি ফাই, অর্থাৎ ফাঁকা সেট, তাই না? এমটি সেট। আর নন এমটি সেট মানে কি? এটার মধ্যে কোনো না কোনো মান থাকবেই। যদি আমি এটা লিখি যে 1 থেকে 2, এটা হচ্ছে দেখেন নন এমটি বাউন্ডেড সেট, এটা হচ্ছে কিন্তু বাউন্ডেড, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কি 1 থেকে 2, এক্স এর মানটা 1 থেকে 2 এর মাঝখানে। তো 1 থেকে 2 এর মাঝখানে এই লিস্ট আপার বাউন্ড, তাহলে একটা লিস্ট আপার বাউন্ড থাকবে। লিস্ট আপার বাউন্ড মানে কি? মানে যতগুলা আপার বাউন্ড আছে সবগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, অর্থাৎ সুপ্রিমাম। তাহলে সুপ্রিমাম অফ এই সেটটার নাম যদি আমরা এস ধরে নেই, সুপ্রিমাম অফ এস কত হবে? 2 হবে। এখানে কিন্তু ইনফিমাম আছে, ইনফিমাম অফ এস কত হবে? 1 হবে। তাহলে যদি একটা নন এমটি বাউন্ডেড সেট থাকে তাহলে সেটার অ্যাটলিস্ট একটা কি থাকবে? আপার বাউন্ড থাকবে। ঠিক আছে, একটা লিস্ট আপার বাউন্ড থাকবে বা সুপ্রিমাম থাকবে। এইটা সরাসরি আপনাদের অবজেক্টিভে আসতে পারে। যেমন এই থিওরেমটা দিয়ে বললো, এই থিওরেমটা কোন থিওরেম, এটার নাম কি, তখন নিচে দিবে আর কি কমপ্লিটনেস এক্সিওম, অথবা আরো 3টে অপশন দিয়ে দিবে। তো আমাদের কিন্তু অ্যাকশিওম একটাই আছে এখানে, কমপ্লিটনেস এক্সিওম, এটা আপনারা একটু দেখবেন। আচ্ছা, এরপর হচ্ছে সুপ্রিমাম এবং ইনফিমাম। সুপ্রিমাম এবং ইনফিমামের মধ্যেই আমাদের কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি, মানে এই টাইপ থেকে, যে এইটা সুপ্রিমাম কত, এটা ইনফিমাম কত, এটা তাহলে খুবই গুরুত্বপূর্ণ। তো এইখানে যে কথাগুলো বলা আছে এগুলো তো ডেফিনেশন আকারে আসবে না, আসবে যে একটা সেট দিয়ে দিবে, সেট দিয়ে বলবে যে এটা সুপ্রিমাম কত অথবা ইনফিমাম কত। তো দেখেন ডেফিনেশন আমরা যদি যাই, একটা সেট যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে এটার দ্য লিস্ট আপার বাউন্ড ইজ কল্ড এ সুপ্রিমাম। আচ্ছা, বাউন্ডেড অ্যাবাভ মানে কি? মনে করেন যে এস একটা সেট আমি ধরলাম সাচ দ্যাট
এক্স সাচ দ্যাট এক্স ইজ স্মলার দেন 2, ঠিক আছে। আচ্ছা এক্স ইজ স্মলার দেন 2 এটা যদি আমি লিখতে থাকি তাহলে দেখেন তো এরকম অনেক লেখা যাবে না। এখানে আমি আরেকটা কথা লিখে দিই, এক্স বিলংস টু এন, এন না সরি জেড লিখে দিই, মানে সবগুলা পূর্ণ সংখ্যার সেট। তাহলে এই সেটটাকে আমরা এভাবে লিখতে পারবো না, 2, 2 থেকে ছোট কি 1, 1 থেকে ছোট কি 0, 0 থেকে ছোট কি -1, এভাবে ডান দিকে চলবে না, ডান দিকে চলবে। তো এখন এই যে সেটটা, এই সেটের আপার বাউন্ড একটা 2, তো এই সেটটাকে আমি বলতে পারি যে এস সেটটা স্মলার দেন 3 বলা যায়, কারণ 2 থেকে যেটা ছোট 3 থেকে ছোট, অর্থাৎ 2 থেকে বড় যত সংখ্যা আছে সবগুলো থেকে ছোট। তো এখন এর মধ্যে যে বড় বড় সংখ্যাগুলো আছে 2 থেকে বড়, এর মধ্যে সর্বনিম্ন কোনটা থেকে ছোট হবে? সর্বনিম্ন এই যে দেখেন লিস্ট আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড কত হচ্ছে? লিস্ট আপার বাউন্ড হচ্ছে 2, তাহলে কি সুপ্রিমাম কত হচ্ছে? 2। এটাই এখানে বলা হচ্ছে যদি একটা সেট বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে এটা লিস্ট আপার বাউন্ড হচ্ছে কি সুপ্রিমাম। সিমিলারলি আমরা যদি এটাকে এক্স গ্রেটার দেন 2 বলতাম তখন এইটা কি দাঁড়াইতো? তখন এটা দাঁড়াইতো 2, 3, 4, 5 এভাবে চলতে থাকতো। তাহলে এটার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কোনটা? 2 তো ছোট, 2 থেকে ছোট যে সংখ্যাগুলো এগুলোও কিন্তু এক্স থেকে ছোট, তাহলে এখানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাকে বলবো কি আমরা? ইনফিমাম। তাহলে একটা সেটকে যদি আমি সংখ্যায় প্রকাশ করতে পারি, একটা সেটকে যদি সংখ্যায় প্রকাশ করতে পারি তাহলে কিন্তু আমি ইজিলি এটার লিস্ট আপার বাউন্ড অর্থাৎ সুপ্রিমাম অথবা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অর্থাৎ ইনফিমাম কিন্তু আমরা বের করতে পারবো। আচ্ছা এটা আমরা দেখে নিব, এটা আমরা মানে খুব বেশি কঠিন না, আপনারা দেখলেই বুঝতে পারবেন আর কি। যেমন দেখেন এ একটা সেট দেওয়া আছে, আচ্ছা এটা কি বাউন্ডেড? ঠিক আছে, এটা এক্স এর মানটা কত? 1 থেকে ছোট, 0 থেকে বড়, তাহলে বাউন্ডেড, তাই না? তাহলে এইটার একটা সুপ্রিমাম আছে, সুপ্রিমামটা কত আমরা দেখতে পাচ্ছি, কত? 1, আর ইনফিমামটা কত? 0। অর্থাৎ 0 থেকে যত ছোট মানগুলো আছে সবগুলা কি মানে এক্স এর মান যদি 0 থেকে যত ছোট মান আছে সবগুলাই কিন্তু এক্স থেকে ছোট। যেমন আমি এক্স এর মান যদি 0.5 নিই তাহলে দেখেন 0 থেকে যে কোনো মান নেন, ছোট মান নেন, ওই ছোট মানটা কিন্তু 0.5 থেকেও ছোট হবে। আর 1 থেকে যত বড় মান নেন সেটা কিন্তু 0.1 মানে 0.5 থেকে বড় হবে। তাহলে এইখানে হচ্ছে লিস্ট কোনটা? সবচেয়ে ছোট আপার বাউন্ড অর্থাৎ সুপ্রিমাম কোনটা? সুপ্রিমাম হচ্ছে 1, আর লোয়ার বাউন্ড হচ্ছে কত? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হচ্ছে 0, তার ইনফিমাম হচ্ছে 0। এইগুলো কিন্তু ইজি এক্সাম্পল, আপনাদের পরীক্ষাতে কিন্তু একটু ভিন্ন রকম আসতে পারে, এটা আমরা একটু দেখে নিব। তো এইটাও ক্লোজ সেট, এখানেও আমরা দেখতে পাচ্ছি 4 আর 1 হচ্ছে কি? 4 হচ্ছে সুপ্রিমাম আর 1 হচ্ছে কি? ইনফিমাম। আচ্ছা এই সেটটাতে আমরা কিভাবে বুঝবো ইনফিমাম আর সুপ্রিমাম? তাহলে এটাকে আমরা বললাম কি সংখ্যায় প্রকাশ করে নিতে হবে। এইখানে দেখেন গুরুত্বপূর্ণ একটা অংশ আছে যে n ইজ বিলংস টু n অর্থাৎ ন্যাচারাল নাম্বার, n গুলা সব কি ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার আমরা যদি বসাই এখানে তাহলে আমরা কি পাচ্ছি? 1 মাইনাস 1/1, তারপর হচ্ছে 1 মাইনাস 1/2, মানে n এর মান 1 2 3 4 এগুলো বসাচ্ছে, 1 মাইনাস 1/3, এভাবে আমরা চলতে থাকব। তো এভাবে চলতে চলতে লাস্টে গিয়ে কি আসবে? n/n, ঠিক আছে, লাস্টের মানটা, বা n/ইনফিনিটি, 1/ইনফিনিটি, n এর মান যদি ইনফিনিটি হয় 1/ইনফিনিটি, তাহলে n সমান কত? 1 থেকে ইনফিনিটি পর্যন্ত বসাইলাম। তো এখানে কত হচ্ছে? প্রথমটাই তো হয়ে যাচ্ছে 0, এরপরেরটা হয়ে যাচ্ছে হাফ, এরপরেরটা হয়ে যাচ্ছে 2/3, তাই না? আচ্ছা এইভাবে চলছে। তো চলতে চলতে একটা সময় গিয়ে আমরা কি পাবো? আচ্ছা এখানে দেখেন 2/3, তাই না? আমরা এই পয়েন্টটা না বসাই, ইনফিনিটিতে তো এখানে বের করতে বলা হয় নাই। তো ইনফিনিটি মানে ইনফিনিটিতে তো আর মান বসবে না, ইনফিনিটির কাছাকাছি যদি যাই আমরা লাস্ট লাইনে গিয়ে যদি n বসাই, n মাইনাস 1/n, ঠিক আছে, n তম পদ, n মাইনাস 1/n,
তো এইটা একটু কমপ্লিকেটেড। তাহলে আমরা এখানে কিন্তু লোয়ার বাউন্ডটা পেয়ে গেলাম, মানে ইনফিমামটা পেয়ে গেলাম। এরপরে দেখেন মানগুলা কিন্তু বাড়তেছে, বাড়তে বাড়তে আমরা যখন শেষ লাইনে যাব, তো তখন আমাদের হিসাবটা করতে হবে লিমিট দিয়ে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাই না? আর এটা হচ্ছে কি 1 মাইনাস এন। তাহলে আমরা এখানে লসাগু করলে n আসতেছে n মাইনাস 1 আসতেছে। তো আমরা এই লিমিটের অঙ্ক কিন্তু আমরা ক্যালকুলাসে করেছি। তো আমরা এখান থেকে দেখতেছি n টেন্ডস টু ইনফিনিটি, এখান থেকে যদি n কমন নেন 1 মাইনাস 1 বাই n, এখান থেকে তো n কাটাকাটি চলে গেলে দেখেন এখন যদি আপনি ইনফিনিটিটা এখানে বসান, ঠিক আছে, লাস্ট লাইনে ইনফিনিটিটা যদি বসাই তাহলে কত হচ্ছে 1 মাইনাস ইনফিনিটি 1 বাই ইনফিনিটি, তাই না? ইনফিনিটির মানটা বসালাম, তাহলে এখান থেকে কত আসে 1 মাইনাস 0, অর্থাৎ সর্বোচ্চ ভ্যালুটা কত হচ্ছে 1। তাহলে এই 1 হচ্ছে এখানে সুপ্রিমাম অফ সি। তো প্রথম ভ্যালুটা বের করার পরে আমরা যদি এনটাকে ইনফিনিটিতে মানে কি বলে লিমিট নেই, তাহলে কিন্তু আমরা এখানে সুপ্রিমাম পেয়ে যাব। তো দেখেন এইখানে এই একটা ফাংশন আছে, তো এইটাই মোটামুটি কমপ্লিকেটেড। তো আমরা যখন রিয়েল অ্যানালিসিসের বইটা খুলবো তখন কিন্তু ওইখানে আরও ফাংশন পাবো ইনফিমাম এবং সুপ্রিমামের। তো সেখান থেকে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, এবং কিছু কিছু অঙ্ক দেখবেন যে বইয়ের নিয়মেই করতে হবে। আপনার এখন যেহেতু সময় নাই, তাহলে আপনার আনসারটা সরাসরি দেখে নেবেন, ঠিক আছে? আমাদের সময় যেহেতু কম, তো এখন আমরা যত বেশি প্র্যাকটিস করবো আমাদের জন্য তত ভালো হবে আর কি। আচ্ছা, এখানে একটা থিওরেম আছে দেখেন, এ এবং বি বাউন্ডেড নন এমটি সেট, ঠিক আছে? বাউন্ডেড না হলে কিন্তু সুপ্রিমাম ইনফিমাম বের করা যাবে না, অ্যাটলিস্ট আপার বাউন্ড থাকতে হবে অথবা লোয়ার বাউন্ড থাকতে হবে। খোলা ব্যবধির কি থাকবে না, সুপ্রিমাম ইনফিমাম থাকবে না। আচ্ছা, তো এখন দেখেন বি হচ্ছে এ এর সাবসেট, তাই না? বি হচ্ছে এ এর সাবসেট। যদি এরকমই হয় তাহলে কি বলছে, ইনফিমাম অফ এ ইজ গ্রেটার দেন ইনফিমাম অফ বি ইজ গ্রেটার দেন সুপ্রিমাম অফ বি ইজ গ্রেটার দেন সুপ্রিমাম অফ এ। তাহলে এখানে আমরা একটা কিন্তু অবজেক্টিভ পেয়ে গেলাম যে নিচের কোনটা সত্য, ঠিক আছে? নিচের কোনটা সত্য, যে ইফ এ এন্ড বি আর বাউন্ডেড নন এমটি সেটস অফ রিয়েল নাম্বারস এবং বি ইজ এ সাবসেট অফ এ, ঠিক আছে? বি যদি এ সাবসেট হয় তাহলে নিচের কোনটা সত্য। এখান থেকে কিন্তু আমরা একটা অবজেক্টিভ পেয়ে যেতে পারি। তাহলে এই থিওরিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না? এটা মনেও রাখতে পারবেন ইজিলি। যেমন এটা হচ্ছে বড় না, তাহলে সবচেয়ে ছোট মানটা ছোট এবং সবচেয়ে বড় মানটাতে সুপ্রিমাম এ থাকবে, আর মাঝখানে দুইটা কি থাকবে, বি থাকবে। তো এটা এভাবে মনে রাখা যায়। এরপরে বলা হচ্ছে যে এ বি আর বাউন্ডেড সেট, আর বাউন্ডেড সেট অফ রিয়েল নাম্বারস। তাহলে এই যে এ প্লাস বি যোগ করব, তাহলে এটা সমান কত হবে, ছোট হাতের এ প্লাস বি, যেখানে এ বিলংস টু এ, বি বিলংস টু বি। অর্থাৎ এ থেকে যদি আমি একটা অংশ নেই এবং বি থেকে একটা অংশ নেই, দিয়ে যদি যোগ করি তাহলে সবগুলো যোগফল কার মধ্যে থাকবে, এই যে এ বি সমান হবে। তো এইগুলো হচ্ছে সরাসরি অবজেক্টিভের জন্য আর কি। এখান থেকে আপনাদেরকে অবজেক্টিভ মানে উদাহরণ হিসেবে দিবেন, এটা সরাসরি থিওরেম হিসেবে দিয়ে দেবে, এই জন্য এটা নোটের মধ্যে রাখছি। আচ্ছা, এরপরে আর কি আছে, আরো শর্ত দেওয়া আছে দেখেন, এটা তো দেওয়াই আছে। এটা যদি হয় তাহলে কি দেওয়া আছে, এ প্লাস বি ইজ এ বাউন্ডেড সেট, ঠিক আছে? এরপরে কি বলা হচ্ছে, সুপ্রিমাম অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু সুপ্রিমাম অফ এ, সুপ্রিমাম অফ বি, ঠিক আছে? ইনফিমাম অফ এ প্লাস বি সমান কি, ইনফিমাম অফ এ, ইনফিমাম অফ বি। তারপর সুপ্রিমাম অফ এ বি, দুইটার গুণফল কি হবে, আলাদা আলাদাভাবে দুইটার গুণফলে স্মলার দেন অর ইকুয়াল হবে। তো এইগুলো হচ্ছে প্রপার্টিজ, এইগুলো প্রমাণ কিন্তু বইয়ের মধ্যে আছে। তো প্রমাণ আপনাদের পরীক্ষাতে আসবে না, আপনারা চাইলে বোঝার জন্য প্রমাণ দেখতেও পারেন, অথবা এই যে এই চারটা অপশন মনে রাখতে পারেন, ঠিক আছে? এই চারটা প্রপার্টিজ যদি মনে রাখেন, এগুলো সরাসরি পরীক্ষার মধ্যে চলে আসতে পারে। যে এ এবং বি বাউন্ডেড সেট, তাহলে এ প্লাস বি কি বাউন্ডেড নাকি আনবাউন্ডেড নাকি কোনোটাই না, ঠিক আছে? তাহলে এইখান থেকে কিন্তু আপনি সরাসরি অবজেক্টিভ পাচ্ছেন। যদি বলে এ এবং বি হচ্ছে বাউন্ডেড, তাহলে সুপ্রিমাম অফ এ প্লাস বি সমান নিচের কোনটা, আপনাকে অপশানে প্লাস দিতে পারে, মাইনাস দিতে পারে, মাল্টিপ্লিকেশন দিতে পারে, ঠিক আছে? এই অপশানগুলোই দিয়ে দিতে পারে। তো এগুলো আপনাদের মনে রাখতে হবে আর কি। আচ্ছা, এরপরে কমপ্লিটনেস এক্সিওম যেটা, সেটা আমরা তো আগেও পড়েছি, আবার এখনো আছে এখানে, বা একটু আগে আমরা এটা একবার রিভাইজ করছি, যে একটা নন এমটি সাবসেট এ যদি আর এর মধ্যে থাকে, ঠিক আছে, এবং এটা যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে কি থাকবে, লিস্ট আপার বাউন্ড থাকবে, অর্থাৎ একটা সুপ্রিমাম থাকবে, ঠিক আছে? বাউন্ডেড অ্যাবাভ হইলে অ্যাটলিস্ট একটা সুপ্রিমাম থাকবে।
আচ্ছা, যেমন এখানে দেখেন একটা সেট দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, এক্স বিলংস টু কিউ। এক্স বিলংস টু কিউ মানে কি? মূলদ সংখ্যার সেট, এক্স গুলা মূলদ। তাহলে এক্স স্কোয়ার স্মলার দেন 2। ঠিক আছে, তাহলে সুপ্রিমাম কত হচ্ছে? আপনি যদি এটা সলভ করেন তাহলে সুপ্রিমাম কত পাবেন? √2 পাবেন। ঠিক আছে, এখন কিভাবে পাবেন এটাই একটু দেখায় দেই, যে এক্স স্কোয়ার স্মলার দেন 2, যদি স্কোয়ার থাকে তখন আপনি যদি এটাকে রুট করেন তাহলে এখানে আসবে কত? -√2 থেকে এক্স এর মানটা +√2 মাঝখানে হবে। তাহলে আপনার সুপ্রিমাম কত হচ্ছে? সরি, এখানে +√2 হবে, এক্স এর মানটা কি হবে? +√2 মাঝখানে হবে। যদি স্কোয়ার থাকে তাহলে আপনারা এইভাবে করে নেবেন আর কি। এখানে একটা লাইন আমি মিস করেছি, এটা একটু বলে দেই। আচ্ছা, এখানে দেখেন, ইন কিউ সুপ্রিমাম অফ এস ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, দেখেন এস এর মানটা কি হচ্ছে, এখানে কিউ বলছে এক্স এর মানটা, কিন্তু আমরা এক্স এর মানটা কত পাইছি? √2 না? √2 না? তাহলে দেখেন কিউর মধ্যে কি আছে? কিউর মধ্যে কি √2 আছে? আমরা তো বললাম কিউ হচ্ছে মূলদ সংখ্যার সেট, কিন্তু √2 তো মূলদ সংখ্যা না, তাহলে এক্স এর মানটা √2 হবে না, তাই তো? এক্স এর মানটা √2 হবে না। তাহলে এটাই বলছে সুপ্রিমাম অফ এক্স ডাজ নট এক্সিস্ট ইন, ডাজ নট এক্সিস্ট। সুপ্রিমাম মানে যদি কিউ হয় তাহলে কিউর মধ্যে কিন্তু সুপ্রিমাম এস নাই, কিন্তু আর এর মধ্যে কিন্তু আছে, তাই না? আর এর মধ্যে কিন্তু আছে। তো এটাই হচ্ছে কমপ্লিটনেস এক্সিওমটা আর কি। সেখানে বলছে কি বাউন্ডেড অ্যাবাভ হইলে, মানে এটা যদি সাবসেটও হয় আর এর, তাহলে এই আর এর মধ্যে কি থাকবে? একটা সুপ্রিমাম থাকবে, এই কথাটা এখানে বলা হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে ডেডেকাইন্স থিওরেম। তো ডেডেকাইন্স থিওরেমটা কি? দেখেন প্রথমে কতগুলো শর্ত আছে, তো আপনার অবজেক্টিভে আসার সম্ভাবনা আছে শর্তগুলাই। ঠিক আছে, যেমন এখানে বলছে কি দেখেন, এ বি ইজ 2 সাবসেট অফ আর। বাস্তব সংখ্যা দুইটা সাবসেট আপনি নিলেন, এ এবং বি। তো প্রথম শর্তটা কি? এ এবং বি নন এমটি হইতে হবে, নন এমটি যদি হয়, ঠিক আছে, এবং এই দুইটা সাবসেটকে যদি আপনি ইউনিয়ন করেন তাহলে কি পাবেন? পুরো আরটা পাবেন। ঠিক আছে, পুরো আরটা পাবেন, এরকম যদি হয়। এবং এভরি মেম্বার অফ এ, এভরি মেম্বার অফ এ ইজ লেস দেন এভরি মেম্বার অফ বি। ঠিক আছে, এভরি মেম্বার অফ এ ইজ লেস দেন এভরি মেম্বার অফ বি, দ্যাট ইজ এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি, তাহলে এক্স ইজ স্মলার দেন ওয়াই, এরকম যদি হয় তাহলে দেখেন এ হ্যাজ গ্রেটেস্ট মেম্বার অর বি হ্যাজ দ্য স্মলেস্ট মেম্বার। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি, যে এখানে কি বলা হচ্ছে, এক্স স্মলার দেন ওয়াই। আমরা এরকম যদি এ কে আমরা যদি এরকম নেই, এ সমান হচ্ছে এক্স ইজ স্মলার দেন 2 আর বি হচ্ছে ওয়াই ইজ গ্রেটার দেন 2। ঠিক আছে, বা গ্রেটার দেন ইকুয়াল টু। তাহলে আপনি দেখেন, আপনি যদি এ এবং বি কে ইউনিয়ন করেন তাহলে কিন্তু পুরাটা কি পেয়ে যাবেন? আর পেয়ে যাবেন। 2 থেকে ছোট এবং ওয়াই মানগুলা কি 2 থেকে বড়, তাহলে আপনি কিন্তু আর পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এ এর মধ্যে গ্রেটেস্ট মেম্বার কত? এই যে দেখেন, এ এর গ্রেটেস্ট মেম্বার কত? 2, আর বি এর লোয়েস্ট মেম্বার কত? বি এর লোয়েস্ট মেম্বার হচ্ছে কত? 2, তাই না? তো এইখানে এটাই বলা হচ্ছে, এ হ্যাজ দ্য গ্রেটেস্ট মেম্বার অর বি হ্যাজ দ্য স্মলেস্ট মেম্বার। এই দুইটার মধ্যে কমন যে মেম্বার এটা হচ্ছে কি? 2। আপনি যদি এ সেটের জন্য বিবেচনা করেন তাহলে আপনি গ্রেটেস্ট মেম্বার পাবেন 2, আর বি সেটের জন্য বিবেচনা করলে লোয়েস্ট মেম্বার পাবেন কত? 2। ঠিক আছে, এবং দুইটাকে যদি আমি ইউনিয়ন করি তাহলে আমরা পাচ্ছি এই যে আর, এবং দুইটা সেটটি কি হইতে হবে? নন এমটি হইতে হবে। ঠিক আছে, তো ডেডেকাইন বলছে যদি এই তিনটা শর্ত ফিল আপ করে, এই তিনটা শর্ত ফিল আপ করলে কি বলছে, হয় এ হবে, এ হ্যাজ দ্য গ্রেটেস্ট মেম্বার অর বি হ্যাজ দ্য স্মলেস্ট মেম্বার। তো আপনাকে এটার অবজেক্টিভে কি মানে এমসিকিউতে কি আসতে পারে, যে ফর হুইচ কন্ডিশন ডেডেকাইনস থিওরেম
আপহোল্ড, এরকম একটা অপশন আসতে পারে যে কোন কন্ডিশনের জন্য ডেডেকাইন্স থিওরেমটা আপহোল্ড করে। তো আপনাকে একটাতে দিয়ে দিতে পারে a is equal to 5, b is not equal to 5, তাহলে আপনার বুঝতে হবে এইটা বাদ দিয়ে বাকিগুলো হবে, ঠিক আছে। অথবা ফর উইচ কন্ডিশন ডেডেকাইন্স থিওরেম ডাজন্ট এক্সিস্ট, তখন আপনাকে দিয়ে দিতে পারে, আপনাকে এই দুইটা ঠিক দিবে, এই দুইটা একটা ভুল দিয়ে দিবে। তো এইটা এখানে অবজেক্টিভ আসার মতো খুব মানে গুরুত্বপূর্ণ অংশ আর কি। যেহেতু ডেডেকাইন্স থিওরেমটা সরাসরি আমাদের সিলেবাসের মধ্যে বলে দিয়েছে, তাহলে আমাদের এইখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, একটা হইলেও প্রশ্ন আসবে। আপনারা ঠিক এইভাবেই পড়বেন আর কি, যেটা আমাদের সরাসরি সিলেবাসে উল্লেখ আছে স্যাররা কিন্তু এখান থেকে একটা দিবেনি, এটা ধরে নেওয়া যায়। আচ্ছা, তো এইখানে দেখেন, এইখানে একটা অঙ্ক ওই যে আমি যেটা আলোচনা করলাম সেটা এরকম একটা অঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এই যে এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার স্মলার দেন 2, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু। তাহলে এক্স এর মান আমরা এখানে কত পাচ্ছি, দ্য কার্ড ডিফাইন্স দ্য ইরেশনাল নাম্বার রুট 2, অর্থাৎ এক্স আমি সলভ করলে এক্স এর মান কত পাচ্ছি, রুট 2 পাচ্ছি। আচ্ছা, রুট 2 যদি পাই, এইখানে দেখেন একটা নোট, দ্য কমপ্লিটনেস এক্সিওম আর ইন আর ইজ ইকুইভ্যালেন্ট টু ডেডেকাইন্স এক্সিওম। অর্থাৎ কমপ্লিটনেস এক্সিওমে কি বলছে যে এখানে একটা লিস্ট আপার বাউন্ড থাকবে, সুপ্রিমাম থাকবে। তাহলে ডেডেকাইন্স থিওরেম অনুসারে তো এখানে কি বলছে, এ হ্যাজ দ্য স্মলার ভ্যালু আর বি হ্যাজ দ্য গ্রেটার ভ্যালু। তো ওইখানে তো কিন্তু একটা কি আছে, একটা কিন্তু আপনি সুপ্রিমাম পাচ্ছেন। তাহলে কমপ্লিটনেস এক্সিওম বাস্তব সংখ্যার মধ্যে ইকুইভ্যালেন্ট টু ডেডেকাইন্স এক্সিওম। তাহলে এই দুইটা ইকুইভ্যালেন্ট কখন, যখন এই দুইটা বাস্তব সংখ্যার জন্য কাজ করতেছে। আচ্ছা, দ্য সেট কিউ অফ রেশনাল নাম্বারস ইজ নট কমপ্লিট সেট, এই যে তাহলে এইখানে সেট কিন্তু কিউ অফ রেশনাল নাম্বারস ইজ নট কমপ্লিট মানে কি, আর এর মধ্যে কিন্তু সবগুলা রেশনাল নাম্বার আছে, কিন্তু কিউ এর মধ্যে কিন্তু সবগুলা রেশনাল নাম্বার মানে কি বলে, ওই কিউ এর মধ্যে রুট 2টা থাকবে না। ওই যে আমরা ওইখানে পড়লাম যে কিউ এর মধ্যে নাই কিন্তু আর এর মধ্যে আছে সুপ্রিমাম। তাহলে এই দুইটা জিনিস কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এটা সরাসরি অবজেক্টিভে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আর্কিমিডিয়ান প্রপার্টি। আর্কিমিডিয়ান প্রপার্টি আপনাদের সিলেবাসে সরাসরি আছে, যে ডেডেকাইন্স থিওরেম এবং আর্কিমিডিয়ান প্রপার্টি ওইখানে আলোচনা করতে বলা হয়েছে। আমরা আজকে যে লেকচারটা নিয়েছি এখানে কিন্তু আমরা শুধুমাত্র সিলেবাসে যে অংশটা দেওয়া আছে ওইটা নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে। এখানে রিয়েল নাম্বার তো হিউজ একটা বই, আপনারা দেখবেন। তাহলে এখান থেকে আপনাদের পুরোটা পড়ার দরকার নেই, আপনাদের যতটুকু দরকার অংশ ততটুকু নিয়ে আসেন। তবে আসলে সত্যি কথা কি, ম্যাথ তো ইন্টার রিলেটেড। যেমন আমি বাউন্ডেড বলতেছি, তো বাউন্ডেড বললে আমার প্রথমে পড়তে হবে কি, এটা কি বাউন্ডেড অ্যাবাভ নাকি বাউন্ডেড বিলো, বাউন্ডেড ফাংশন কি বা বাউন্ডেড সেট কি, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো বাউন্ডেড পড়ার পর সময় আমাদেরকে দেখতে হবে ওই যে ফার্স্ট ব্রেকেট দিলে এটা কি বাউন্ডেড অ্যাবাভ হয় নাকি সেকেন্ড ব্রেকেট দিলে বাউন্ডেড হয়। তো এইগুলো সবগুলোই কিন্তু ইন্টার রিলেটেড। তাহলে সত্যি কথা বলতে কি এখানে আসলে কোনটা ছাইরা কোনটা পড়বেন এটার কোনো শেষ নাই আর কি। তো তারপরও আমরা চেষ্টা করব যে আমাদের মোটামুটি যেগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত শর্ট টাইম প্রিপারেশনের জন্য ওইগুলো ভালো করে পড়ার আর কি, ঠিক আছে। তো দেখেন এখানে কি বলছে, এফ ইজ ইফ এক্স ইজ এ পজিটিভ রিয়েল নাম্বার, প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ। এক্সটা হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার, আর ওয়াই ইজ এনি রিয়েল নাম্বার। তাহলে ওয়াইকে কি বলা হচ্ছে, এনি রিয়েল নাম্বার, অর্থাৎ যে কোনো রিয়েল নাম্বার, পজিটিভ হইতে পারে নেগেটিভও হইতে পারে, ঠিক আছে। দেন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার এন, এমন একটা পজিটিভ ইন্টিজার এন থাকবে যেন এন এক্স গ্রেটার দেন ওয়াই হয়, ঠিক আছে। তো আমরা একটা পজিটিভ ইন্টিজার 2 ধরলাম, তাই না, পজিটিভ রিয়েল নাম্বার 2 ধরলাম, আর ওয়াইড মান ধরলাম হচ্ছে মনে করেন যে 100। এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে আমরা এখান থেকে দেখতেছি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই ইজ গ্রেটার দেন এক্স। এখন আপনি যদি এমন একটা এন আনতে পারেন, মানে আর্কিমিডিয়ান প্রপার্টিতে আর্কিমিডিয়ান কি বলছেন যে এমন একটা এন থাকবে ইন্টিজার যেটাকে আমি এক্স দ্বারা গুণ করলে ওয়াই থেকে বড় হয়ে যাবে। যেমন আপনি যদি এখানে এন সমান 51 ধরেন, তাহলে এন এক্স সমান কত হচ্ছে 210, 102 হচ্ছে না। 102 কি, 102 ইজ গ্রেটার দেন ওয়াই। তো এইটা আসলে বলার কি দরকার, আমাদের মনে হয় না, কিন্তু ওই সময় কিন্তু উনি যেটা আবিষ্কার করছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো আর্কিমিডিয়ান প্রপার্টিটা আমরা এভাবে মনে রাখবো যে একটা এক্স একটা পজিটিভ নাম্বার যদি হয় এবং ওয়াই যদি যে কোনো
কি বলে রিয়েল নাম্বার হয়, তাহলে এখানে একটা এন থাকবে, একটা ইন্টিজার এন থাকবে, যেটা দ্বারা আমি ওইটাকে গুণ করলে ওয়াই থেকে এটা সবসময় কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। ঠিক আছে, তো একটা পজিটিভ নাম্বার না, এখানে অসংখ্য পজিটিভ নাম্বার থাকতে পারে, তো এখানে অ্যাটলিস্ট একটা তো পজিটিভ নাম্বার থাকবেই, সেটা বলা হচ্ছে এখানে। এখন আমরা কতগুলা এমসিকিউ প্র্যাকটিস করি। তো দেখেন এখানে কি বলা আছে, এখানে আনসারও দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোইং সেটস ইজ বাউন্ডেড অ্যাবাভ। তো বাউন্ডেড অ্যাবাভ মানে কি, এটার একটা আপার বাউন্ড থাকবে, তাই না? তাহলে দেখেন তো কোনগুলোর মধ্যে, আচ্ছা নট বাউন্ডেড অ্যাবাভ, ঠিক আছে, তাহলে এটা কি হবে, বাউন্ডেড বিলো হবে। তো এখানে যেটার মধ্যে আপার বাউন্ড নাই সেটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখেন এই সি এর মধ্যে যেমন এক্স, এখানে এক্স এর মানটা কি 100 থেকে ছোট, এর মানে কি 101 থেকেও ছোট, তাহলে এখানে কি আছে 100 হচ্ছে আপার বাউন্ড বা লিস্ট আপার বাউন্ড, এখানেও কিন্তু আপার বাউন্ড আছে, এখানেও কিন্তু আপার বাউন্ড আছে, কিন্তু এইখানে আইসা দেখেন -10 থেকে এক্স এর মানটা কি -10 থেকে বড়, তাইলে এক্স এর লোয়ার বাউন্ড এখানে কি আছে, লোয়ার বাউন্ড আছে, তাই না? তাহলে আনসার হবে কি সি। লোয়ার বাউন্ড মানে কি, এখানে আপনাকে বলছে এক্স এর মানটা -10 থেকে বড়, অর্থাৎ -10 থেকে ছোট সবগুলা মানে কি হচ্ছে এখানে, মানে এক্স থেকে ছোট হবে, তাহলে এইটা কি বলা হবে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অর্থাৎ ইনফিমাম, অর্থাৎ যেই সেটের মধ্যে শুধু ইনফিমাম থাকে সেটা হচ্ছে কি বাউন্ডেড বিলো, ঠিক আছে, আর বাকি সবগুলাই কি বাউন্ডেড অ্যাবাভ, এই কথাটা এখানে বলা হচ্ছে আর কি। তাহলে এক্স টেন্স টু কত, প্লাস ইনফিনিটি, এক্স এর মানটা প্লাস ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে, তাহলে এটা বাউন্ডেড অ্যাবাভ না, এটা বাউন্ডেড কি বিলো, এই যে নো আপার বাউন্ড, এটার কোনো কি নাই, আপার বাউন্ড নাই, ঠিক আছে, এটারও কিন্তু আপার বাউন্ড আছে, তাই না, এটার আপার বাউন্ড কত 1 বা লিস্ট আপার বাউন্ড কত 1, তাহলে এটার মধ্যে কি নাই, আপার বাউন্ড নাই, তো যেটাতে আপার বাউন্ড নাই সেটা হচ্ছে কি বাউন্ডেড বিলো অথবা নট বাউন্ডেড অ্যাবাভ। এগুলা কিন্তু আপনাদের বইয়ের মধ্যে অনেক উদাহরণ আছে, আমি এখানে একটা নিয়ে আসছি, আপনার কিন্তু বই অবশ্যই পড়তে হবে, বারবার এটাই বলতেছি। সুপ্রিমাম অফ সেট, তো সুপ্রিমাম বের করা তো আমরা পড়েছি, যে এখানে সুপ্রিমাম কত দেখেই বোঝা যাচ্ছে, সুপ্রিমাম হচ্ছে কত, সুপ্রিমাম মানে কি লিস্ট আপার বাউন্ড, তাই না, লিস্ট আপার বাউন্ড হচ্ছে 1, তাহলে 1 হচ্ছে কি লিস্ট আপার বাউন্ড অর্থাৎ সুপ্রিমাম, এই কথাটা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখেন ইনফিমাম অফ সেট এস, তো এই যে 1/n আছে এটার ইনফিমাম কত, তাহলে এটাকে আপনাদের একটু ভাইঙ্গা দেখতে হবে আর কি, অথবা আপনারা আরেকটা কাজও করতে পারেন, যে এখানে ওই যে লিমিট হিসাব করে করতে পারেন। তো এইটা আমি বলবো যে লিমিট হিসাব করে করার আগে যেমন n টেন্স টু ইনফিনিটি 1/n টেন্স টু কত 0, একটু দুই একটা লাইন লিখলে আপনাদের জন্য সুবিধা হবে, যে n এর মান যদি আপনি 1 2 এভাবে বসাইতে থাকেন n পর্যন্ত, তাহলে কি হয় দেখেন তো 1/1 1/2 1/3, আপনি দেখেন মানটা কিন্তু কমতেছে, এটা 1, এটা 0.5, এটা 0.33, এভাবে কিন্তু মানটা কি আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে কতটুকু পর্যন্ত যাবে 1/n পর্যন্ত, এই 1/n এ যদি ইনফিনিটি বসায় দেন তাহলে কত হচ্ছে 0, তাহলে ইনফিমাম কত হচ্ছে 0, ঠিক আছে। তো আমি বলবো যে আপনারা 2-3টা লাইন করেন, করার পরে ওই যে এই থিওরিটাতে চলে যান আর কি, সরাসরি চলে যায় না। আচ্ছা, এরপরে দেখেন এখানে বলা হচ্ছে যে কি দ্য সেট এক্স বিলংস টু আর, এই যে দেখেন এক্স বিলংস টু আর হ্যাজ সুপ্রিমাম, তাহলে কত আছে সুপ্রিমাম √2, কারণ আমরা একটু আগেই করলাম যে এক্স স্কোয়ার স্মলার দেন 2 হইলে এটা যদি আমরা সমাধান করি -2 থেকে এক্স এর মানটা 2 এর মাঝখানে। আচ্ছা, এরপরে দেখেন ডেডেকাইন্স থিওরেম ডিলস উইথ, তাহলে ডেডেকাইন্স থিওরেম কি নিয়ে ডিল করে আমরা একটু পড়ি, এক্সিস্টেন্স অফ লিমিট, কাটস ইন রেশনাল নাম্বারস ডিফাইনিং রিয়েল নাম্বারস, তাহলে ডেডেকাইন্স থিওরেম কিন্তু একটা রেশনাল নাম্বারকে দুইটা পার্টে ভাগ করা, আমরা একটু আগে দেখলাম যে আমরা কি বললাম যে এক্স এর মান ওয়াই থেকে ছোট হবে, তাই না, তাহলে ওই যে আমরা যেটা বললাম এক্স এর মান যদি 2 থেকে ছোট হয় তাহলে ওয়াই এর মানটা কি হবে 2 থেকে বড় হবে, তাহলে দুইটা অংশে কিন্তু ভাগ করতেছে, এইটাই বলছে এই ডিফাইন্ড
রিয়েল নাম্বার বাই কাটস ইন রেশনাল, দুইটা রেশনাল পার্টে ভাগ করে দেয়। তাহলে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, ঠিক আছে? এইটা আপনারা দেখে নেবেন। ওই যে ডেডেকাইন্স থিওরেম থেকে আপনারা কিভাবে কতগুলো অবজেক্টিভ বানাইতে পারেন আমরা কিন্তু আলোচনা করছি ওইখানে। এইখানে আরেকটা অবজেক্টিভ আমরা পেলাম আর কি। আচ্ছা, এরপরে যদি দেখি দ্য কমপ্লিটনেস এক্সিওম স্টেটস, কমপ্লিটনেস এক্সিওমটা কি করে, এখানে কি থাকে, একটা লিস্ট আপার বাউন্ড থাকে বা সুপ্রিমাম থাকে, তাই না? এভরি বাউন্ডেড সেট হ্যাজ এ ম্যাক্সিমাম, এভরি বাউন্ডেড অ্যাবাভ নন এমটি সেট হ্যাজ এ লিস্ট আপার বাউন্ড। তাহলে ডেফিনেশনটাই এখানে আনসার হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, তাই না? তো এইগুলা মনে রাখতে হবে আর কি, যে আসলে কমপ্লিটনেস এক্সিওমটা কি কি স্টেট করছে, যে এখানে একটা লিস্ট আপার বাউন্ড থাকে। আচ্ছা, আর্কিমিডিয়ান প্রপার্টিতে কি বলা হয়েছে, এমন একটা কি পাওয়া যাবে জানো, এমন একটা অ্যান পাওয়া যাবে যেটা দিয়ে এক্স কে গুণ করলে সেটা ওয়াই থেকে বড় হয়ে যাবে, যেখানে এক্স হচ্ছে কি একটা, এক্স হচ্ছে একটা ইন্টিজার বা পজিটিভ রিয়েল নাম্বার, সরি পজিটিভ রিয়েল নাম্বার, ওয়াই হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার, আর এন হচ্ছে একটা ইন্টিজার। তো দেখি আমরা এখানে কোনটা আছে, এখানে দেয়ার এক্সিস্ট এন বিলংস টু এন সাচ দ্যাট এন ইজ গ্রেটার দেন এক্স ফর এভরি, হ্যাঁ আমরা তো এটা পড়ছি যে এন এক্স ইজ গ্রেটার দেন কত, ওয়াই, তাই না? এন এক্স ইজ গ্রেটার দেন কত, ওয়াই। তো এখানে মনে করেন যে এক্স ইজ ইকাল টু ওয়ান আর ওয়াই ইজ ইকাল টু এক্স, তাই না? আপনি যদি এখন গুণ করে দেন এন দিয়ে, তাহলে এন ইজ গ্রেটার দেন, অর্থাৎ এই যে দেখেন এখানে কিন্তু আপনাদেরকে একটু কনফিউজ করার চেষ্টা করছে যে এক্স এর মান কত, ওয়ান, আর ওয়াই এর মান কত, ওয়াই হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার এক্স। তো আপনি যদি ওয়ান কে এন দিয়ে গুণ করেন তাহলে এটা কি পাবে, অবশ্যই মানে এক্স থেকে কি হবে, বড় হবে। সরাসরি কিন্তু এখানে এক্স ওয়াই না দিয়ে কি বলে দিছে, ওয়ান দিয়ে দিছে, এক্স এর মান ওয়ান দিয়ে দিছে, ওয়াই এর মান কত দিয়ে দিছে, এক্স দিয়ে দিছে, ঠিক আছে? যে এভরি এক্স বিলংস টু আর, আর ওয়ানটা হচ্ছে কি, ওয়ানটা হচ্ছে আপনার ওই যে পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে দেখেন এখানে কিন্তু একটু কঠিন করেই দিছে আর কি। আচ্ছা, এরপরে ফর এক্স গ্রেটার দেন জিরো, ফর এক্স গ্রেটার দেন জিরো দেয়ার এক্সিস্ট এন বিলংস টু এন সাচ দ্যাট ওয়ান বাই, এটা কিন্তু উল্টা করে দিলেই হচ্ছে, এটা এই এই দেখেন এক্স কি বলছে এখানে, আপনি উল্টা করে দেন, তাহলে এন এক্স ইজ গ্রেটার দেন কত হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। এটাও তো সত্য, যে কোনো ওয়ান, এই এন এর মানটা আমরা কি করে দিচ্ছি এখানে এই পাশে নিয়ে আসছি। তো এখানে দেখেন আর্কিমিডিয়ান প্রপার্টি হ্যাজ টু স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট ফর্মস, দুইটার জন্যই কিন্তু সত্যি, ঠিক আছে? তো এইগুলো আপনাকে পড়তে হবে আর কি, এক্স এর মান গ্রেটার দেন জিরো, তাই না? তাহলে এক্স এর মান গ্রেটার দেন জিরো মানে কি, তাহলে এক্সটা কোন দিকে থাকবে, বাম দিকে থাকবে, আর এই মানটা যে কোনো কিছু হইতে পারে, ওয়াই এর মানটা, তার এখানে ওয়ান বলছে আর কি, তো এটাও তো সত্যি কথা, ঠিক আছে? তো এইখানে তারা একটু মানে কি বলে, অসমতাগুলো উল্টে দিছে, তাহলে আপনাকে এখানে বুঝে নিতে হবে, অসমতাগুলোকে আপনাকে ঠিক করে নিতে হবে আর কি। আচ্ছা, 8 নম্বরে কি আছে, এখানে বলা হচ্ছে ইফ এ সেট হ্যাজ বোথ সুপ্রিমাম অফ ইনফিমাম ইকুয়াল, ঠিক আছে? তাহলে দুইটা সেটের সুপ্রিমাম আর ইনফিমাম ইকুয়াল, দ্য সেট মাস্ট বি সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেটটা কি আসলে, এটা একটু আমরা বলি, যে সেটের উপাদান একটা সেটাকে বলা হবে কি, সিঙ্গেলটন সেট। তাহলে সিঙ্গেলটন সেটের ক্ষেত্রে কি হবে, ইনফিমাম যেটা সুপ্রিমাম ওইটা, ঠিক আছে? এটাই এখানে বলা হচ্ছে আর কি। তো এটা নিয়ে আলোচনা না করলাম, এখানে বলে দেওয়া আছে সুপ্রিমাম ফর্ম এমটি সেটের কি নাই, সুপ্রিমাম নাই, তাহলে এখানে কি হবে, আনডিফাইন্ড হবে, এটার মধ্যে কোনো কিছু নাই, তাহলে আপনি এটা কি সুপ্রিমাম বের করবেন বা ইনফিমাম বের করবেন। আচ্ছা দেখেন এখানে কি বলছে, ডেডেকান কাটস ডিভাইডস কিউ ইনটু, অর্থাৎ রেশনাল নাম্বারগুলোকে দুইটা পার্টে ভাগ করে, তাই না? এই যে ওয়ান ইজ লেস দেন আনাদার, এটা যে পজিটিভ নেগেটিভ হইতে হবে কোনো এমন কিন্তু কথা নাই, এটাকে একটা থেকে আরেকটাকে কি করে, মানে একটা থেকে আরেকটা ছোট এইভাবে কাট করে। যেমন মনে করেন আপনি ওই যে এক্স ইজ স্মলার দেন টু বা এক্স ইজ গ্রেটার দেন টু, এই দুইটা কার্য করলে এখানে কিন্তু টু থেকে বড় বলছে, টু থেকে ছোট বলছে, তো সবগুলো নেগেটিভ হইতে হবে, নট নেসেসারি, টু থেকে ছোট কিন্তু পজিটিভ নাম্বারও আছে। তো অনেকভাবে কিন্তু অবজেক্টিভ বানানো যায়, ঠিক আছে? আচ্ছা, তো হোয়াট ইজ দ্য সুপ্রিমাম অফ, আচ্ছা এইটা একটু
কমপ্লিকেটেড দিছে আর কি, এটা আমি আপনাদের বই থেকেই নিছি এবং এটা অনেকবার পরীক্ষার মধ্যে আসছে। তো এটার আনসার কত হচ্ছে 2, সুপ্রিমাম অফ 2। দেখি 2 কিভাবে হয়। এখানে কিন্তু আমরা বর্ণনাটা দিছি। প্রথমে কি করছি, আমি এম এর জায়গায় 1 2 3 4 এগুলা বসাইছি। তাহলে দেখেন তো কি হচ্ছে, 1 প্লাস 1/n 1/2, মানে এম এর জায়গায় একবার 1 বসাইলাম, 2 বসাইলাম, 3 বসাইলাম, 4 বসাইলাম, এবার চলতে থাকতেছে। এরপরে দেখেন এন এর ভ্যালুগুলা যদি আমি 1 বসাই, এন এর ভ্যালুটা যদি 1 বসাই, তাহলে আলটিমেটলি কি পাচ্ছি, 1 + 1, তাহলে কত পাচ্ছি, 2 পাচ্ছি না। হাফ প্লাস 1, তাহলে কত পাচ্ছি, 3/2 পাচ্ছি না। ঠিক আছে, এই 1/3 + 1, তাহলে কত পাচ্ছি, 4/3 পাচ্ছি না। তারপর কত পাচ্ছি, 5/4, তাহলে কত, এভাবে আমরা চলে যাচ্ছি। তাহলে এই এতটুকু অংশটা আমি হচ্ছে এন এর মান 1 এর জন্য দেখাইলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন এন এর মান যদি 2 ধরেন, n = 2 হইলে এখানে যদি বসাই, এখানে আসলে আমি পুরোটা করি না আর কি, আপনারা একটু বুঝে নেন যে 1 প্লাস, তাহলে প্রথমটা কত হয়ে যাবে, হাফ, তাহলে 1 + হাফ মানে কত, 3/2। দ্বিতীয়টা কত হয়ে যাবে, হাফ প্লাস 1/2, তাহলে কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, তাই না। এরপরটা কত হয়ে যাচ্ছে, 1। ঠিক আছে, সিমিলার যদি আপনি এরপরেরটা বসান, তাহলে 1/3 প্লাস হাফ, মানে 2 বসাচ্ছি আর কেনের মান 2 হইলে, তাহলে কত হচ্ছে 6 আর 5/6। তাহলে দেখেন এইভাবে কিন্তু চলতেছে, কিন্তু আমার যে সুপ্রিমাম ভ্যালুটা কিন্তু 2 থেকে আপনি যতই বসান 2 থেকে কি হবে না, বড় হবে না। তাহলে এটার সুপ্রিমাম ভ্যালু কত হবে, 2 হবে। এই যে অংশটাতে দেখেন আমরা যে এখানে দেখছি, তাহলে এটা সুপ্রিমাম কত হবে, 2 থেকে কিন্তু কি হবে না, 2 থেকে বড় হবে না। কারণ আপনি 1 2 3 4 যাই বসান না কেন, এই জায়গাতে আইসা, এই যে এই জায়গাতে আইসা এম এর মান যখন 1, এন এর মান যখন 1, তখনই হাইস্ট হয়। আদার দেন দ্যাট এটা কিন্তু সবসময় কি হবে, 2 থেকে ছোটই হবে। বোঝা গেল, এম এর মান যদি আমি 1 বসাই, তাহলে 1/1 প্লাস 1/1। আদার দেন দ্যাট আপনি যাই বসান, 1/2 প্লাস 1, তাহলে কত হচ্ছে 1.5, কিন্তু এখানে হাইয়েস্ট কত, 2, তাহলে এখানে সুপ্রিমাম অফ কত হচ্ছে, 2। তো এটা আমি তো অত বড়, আমি ব্যাখ্যাটা শুধুমাত্র আপনাদের দেখাইছি প্রথমটা বোঝানোর জন্য আর কি। কিন্তু আমরা যখন সুপ্রিমাম বের করতে দিবি, আমরা নর্মাল চিন্তা করবো আর কি, যে এম এর মান কত হইলে আর এন এর মান কত হইলে এটা হাইয়েস্ট হয়। তো এখানে যেহেতু বলছে এটা ন্যাচারাল নাম্বার, তাহলে এম এর মান এবং এন এর মান কত হইতে হবে, 1ই হইতে হবে। এটা ছাড়া কিছু কিন্তু হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, এরপরে হচ্ছে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বারের সিকোয়েন্সটা কি বলা হচ্ছে এখানে, সিকোয়েন্স অফ ইজ এ ফাংশন অফ দ্য সেট ন্যাচারাল নাম্বারস টু রিয়েল নাম্বারস। ঠিক আছে, একটা ফাংশন যেখানে ওই ফাংশনের এন এর মানগুলা কি হবে, ন্যাচারাল নাম্বার, কিন্তু ওই ফাংশনটার মান কি হইতে পারে, রিয়েল নাম্বার হইতে পারে। বোঝা গেল, যেমন মনে করেন আমি একটা সিকোয়েন্স লিখি 1/n², সিকোয়েন্স কিভাবে লেখা হয়, তো এন এর মান যদি আপনি 1 2 3 4 এভাবে বসান, তাহলে এখানে কি পাচ্ছেন দেখেন তো, প্রথমটা পাচ্ছেন 1, পরেরটা পাচ্ছেন কত, 1/4, পরেরটা কত পাচ্ছেন 1/9, এন এর মান আপনি 1 2 3 বসাচ্ছেন, পরেরটা কত পাচ্ছেন 1/16। তো দেখেন এখানে যে আমি এন এর মানটা বসাচ্ছি, n = 1 2 3 4 এইগুলা বসাচ্ছি, বসানোর পর আমি যে 8টা পাচ্ছি, মানে ফাংশন 1/n² এর মানটা পাচ্ছি, এটা কি হচ্ছে, রিয়েল নাম্বার হচ্ছে। যদি এরকম সংখ্যা থাকে সেটাকে বলবো আমরা কি, সিকোয়েন্স। ঠিক আছে, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। আমার মনে এটা মোটামুটি বুঝতে পারছেন। তো এখন ডিফারেন্ট টাইপ অফ সিকোয়েন্স আছে, সিকোয়েন্সের কিন্তু অভাব নাই। যদি আপনাকে বলে যে প্রথমটা সিকোয়েন্স বললো কি, এটা বললো 3, অর্থাৎ আপনি এন এর মান যাই বসান না কেন, এটার মান কি হবে, 3, এই সিকোয়েন্সটার মান কি হবে, 3। তো এটা আমরা কি পড়ছি, কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে, যে f(x) = a, কনস্ট্যান্ট ফাংশন, বা কনস্ট্যান্ট ফাংশনের বাংলা কি, ধ্রুবক ফাংশন, তাই না। ধ্রুবক ফাংশন হচ্ছে কি, আপনি x এর মান যাই বসান, ওই f(x) এর মানটা কি হবে, a হবে। তাহলে ধ্রুবক ফাংশন আমরা জানি। বাউন্ডেড সিকোয়েন্স, যদি কোনো সিকোয়েন্সের মানটা, এটা বেশি উঠছে বাদ দিয়ে দেই, যদি কোনো ফাংশনের সিকোয়েন্সের মানটা দুইটা নির্দিষ্ট মানের মাঝখানের মধ্যে থাকে, আপনি যাই বসান না কেন, তাহলে সেটাকে বলা হবে কি, বাউন্ডেড সিকোয়েন্স। যেমন মনে করেন আপনি এটা লিখতেছেন যে 1/n এর মান কতর মধ্যে সীমাবদ্ধ, 0 থেকে
0 থেকে কতর মধ্যে সীমাবদ্ধ, 1 এর মধ্যে সীমাবদ্ধ, তাই না? তাহলে এটাকে বলা হয় বাউন্ডেড সিকোয়েন্স। আনবাউন্ডেড সিকোয়েন্স যেটাকে আপনি থামাইতে পারবেন না, যেমন আপনি যেমন এই ফাংশনটা এখানে বলা হচ্ছে কি -n, এই 3 নাম্বার যেটা, এটাকে বলা হচ্ছে কি -n, তাই না? n এর মান আপনি -1 -2 -3 ভাবে চলতে থাকবে, আপনি n এর মান যত দিবেন n কিন্তু তত মান নিতেই থাকবে। এটা কিন্তু বাউন্ডেড ফাংশন না, আনবাউন্ডেড সিকোয়েন্স হয়ে যাবে। এরপর হচ্ছে মনোটোনিক সিকোয়েন্স। মনোটোনিক সিকোয়েন্স কোনগুলা? যে n+1 মানে x(n+1) ইজ গ্রেটার দেন x(n). যেমন আপনি এইখান থেকে উদাহরণটা দেখতে পাবেন, অথবা স্মলার দেনও হইতে পারে। যেমন আপনি যদি এখানে n এর মান 1 2 3 4 এগুলা বসান, তাহলে আপনি কি পাচ্ছেন দেখেন তো, আপনি পাচ্ছেন 2 4 6 8, তাই না? এটা হচ্ছে কি xn। আর xn+1 হইলে কি হবে, n এর জায়গায় আপনি কত বসাবেন, n+1 অর্থাৎ 3, তাহলে আপনি পাচ্ছেন 3, তারপর 4, সরি 3, তারপর যদি 2 বসাই, n এর জায়গায় যদি n+1 বসান তাহলে হচ্ছে কি n এর মান তো 2, 3 6, তাই না, 4 4 দুগুণে 8। তাহলে দেখেন এখানে কি পাচ্ছেন, সবসময় বাড়তেছে, অর্থাৎ x(n+1)টা গ্রেটার দেন যদি x(n) হয়, অথবা x(n+1)টা যদি স্মলার দেন কি হয়, x⁴n হয়, তাহলে ওই ফাংশনটাকে কি বলা হবে, মনোটোনিক ফাংশন বলা হবে, বা মনোটোনিক সিকোয়েন্স বলা হবে। সরি, 12 ফাংশন চলে আসতেছে, তাহলে মনোটোনিক কি হবে, সিকোয়েন্স বলা হবে। তো এইগুলো আপনাদের একটু দেখতে হবে আর কি, কোনটা মনোটোনিক সিকোয়েন্স না কোনটা কি। এই সিকোয়েন্সের বিভিন্ন ধরনের সিকোয়েন্স আছে, এটা কিন্তু রিয়েল অ্যানালাইসিসে বলা আছে, সবগুলো আমি এখানে তুলে আনি নাই আর কি। আরেকটা গুরুত্বপূর্ণ সিকোয়েন্স হচ্ছে কসি সিকোয়েন্স। কসি সিকোয়েন্স আপনাদেরকে মুখস্থ করতে, মানে এই পার্টটা আপনারা মনে রাখবেন, মুখস্থই করবেন, আমি বলে দিলাম, সরাসরি এখান থেকে ম্যাথ চলে আসতে পারে। কসি সিকোয়েন্স কি, যদি এই যে দেখেন ফর এভরি এপসিলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্টেন্ট m, ঠিক আছে, সাচ দ্যাট xn - xm, যেখানে n এর মানটা কি m থেকে বড়, স্মলার দেন অ্যাপসিলন, একটা নির্দিষ্ট অ্যাপসিলন মানে একটা নির্দিষ্ট মান থেকে এই মানটা সবসময় কি হবে, ছোট হবে, ঠিক আছে। অর্থাৎ n আর m এর মানটা যদি আপনি বসান, তখন এই মানটা একটা মান থেকে সবসময় কি হবে, ছোট হবে। এই অ্যাপসিলনটা কিন্তু খুবই ক্ষুদ্র মান, ঠিক আছে। তখন এই xn সিকোয়েন্সটাকে কি বলা হবে, কসি সিকোয়েন্স বলা হবে। এই যে 1/n একটা কসি সিকোয়েন্স, আপনি কসি সিকোয়েন্সগুলো কিন্তু দেখা মনে রাখবেন যে 1/n একটা কসি সিকোয়েন্স, 1/-m একটা কসি সিকোয়েন্স। কসি সিকোয়েন্স সরাসরি পরীক্ষার মধ্যে চলে আসতে পারে যে নিচের কোনটা কসি সিকোয়েন্স বর্ণনা করো। আচ্ছা, এরপর হচ্ছে কনভারজেন্স। কনভারজেন্স যদি আমরা পড়ি, একটা সিকোয়েন্স কনভার্জ করবে কখন, ইজ সেড টু বি কনভার্জ। একটা সিকোয়েন্সকে কনভারজেন্স, বা এটাকে কনভার্জের বাংলা কি পড়ছি আমরা, অভিসারী। অভিসারী অভিসারী বলা হবে কখন, যখন এই যে একটা এল মানে এল একটা মানের প্রতি কনভার্স হবে কখন, যখন দেয়ার এক্সিস্টেন্ট ইন্টিজার n সাচ দ্যাট ফর অল n ইজ স্মলার দেন n। আচ্ছা, এটা একটু বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে, এটা না দেখি আমরা এখানে দেখেন, এই an সিকোয়েন্সটা কনভার্জ করবে যখন আপনি n এর ভ্যালুটা ইনফিনিটিতে নেবেন, তখন সেটা একটা নির্দিষ্ট মান দিবে, সেটাকে বলা হবে কি কনভার্জেন্ট সিকোয়েন্স। যেমন আপনি দেখেন an সমান কত বলছে, 1/n, তো যখন আপনি n এর মানটা ইনফিনিটিতে দিচ্ছেন, তখন এই 1/n এর মানটা কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এই যে 1/n সিকোয়েন্সটা কি হচ্ছে, একটা কনভার্জেন্ট সিকোয়েন্স হচ্ছে। অর্থাৎ আপনি যখন n এর মানটা ইনফিনিটিতে নেবেন, তখন ওই সিকোয়েন্সের একটা নির্দিষ্ট মান থাকবে, সেটা হচ্ছে কি কনভার্জেন্ট সিকোয়েন্স। আর ডাইভারজেন্স হচ্ছে কি, যেটা কনভার্জেন্ট না, অর্থাৎ আপনি যখন ইনফিনিটিতে নিয়ে যাবেন মানটা, লিমিটটা ইনফিনিটিতে নিয়ে যাবেন সিকোয়েন্সের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি কি আনডিফাইন্ড মান পাবেন, প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি পাবেন, সেটা হচ্ছে কি কনভার্জেন্ট মানে ডাইভারজেন্স সিকোয়েন্স, ঠিক আছে। এই যে এখানে আপনি এখানে মানটা বসান, -1⁻∞, আসলে কত হবে আমি জানি না, তাই না, হয় প্লাস ইনফিনিটি হবে অথবা +1 হবে অথবা -1 হবে, তো এটা বলা যাচ্ছে না, কারণ কি বলে n এর মানের উপর ডিপেন্ড করে কিন্তু এটা ডাইভার্জ করবে, কখনো -1 হবে, কখনো কি হবে +1 হবে,
কারণ এন এর মান তো আপনি জানেন না এন এর মান কি জোড় নাকি বিজোড়। আচ্ছা, ওই যে আমরা পড়লাম এতক্ষণ যে সিকোয়েন্স, এখন সিকোয়েন্স গুলাকে যদি আমি যোগ চিহ্ন দিয়ে লিখি তাহলে কি হয়ে যাবে, সেটা সিরিজ হয়ে যাবে। তাহলে ইনফাইনাইট সিরিজটা হচ্ছে এখান থেকে আসছে, যে গিভেন সিকোয়েন্স এ এন দ্য সিরিজ ডিফাইন্ড এজ সামেশন অফ এন। সামেশন অফ এন করলে কি পাবো আমরা, সিকোয়েন্স পেয়ে যাব। দ্য nth পার্শিয়াল সাম, অর্থাৎ এন পর্যন্ত যদি আপনি যোগ করেন তাহলে কি পাবেন, ওই যে কে এর মানটা 1 থেকে n পর্যন্ত এ কে, ঠিক আছে। আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি as n এক্সিস্ট দ্য সিরিজ কনভার্স। তাহলে এটার এই যে সিরিজটা আছে, এই সিরিজটার ইনফিনিটি মানে বা সিরিজটা কনভার্স করবে কখন, যখন আপনি এন এর মানটা ইনফিনিটিতে নেবেন এবং লিমিটটা তখন করবে, কনভার্জ করবে, তখন আমরা কি পাবো, যে ইনফাইনাইট সিরিজটা কনভার্জেন্ট, ঠিক আছে। আর যদি না করে তাহলে ডাইভার্জ। তো এখানে বলা আছে দেখেন সামেশন অফ 1/2n, এটা কততে কনভার্জ করবে, এটা করবে 1 এ কনভার্জ, ঠিক আছে। আর এই 1/n এটা হচ্ছে কি হারমোনিক সিরিজ, এটা কি করে না, এটা ডাইভার্জ করে। আচ্ছা, আমরা এখানে আরো দুই একটা থিওরেম দেখি যে অ্যাবসলিউট কনভার্জেন্স কি। তাহলে আমরা দেখলাম সিকোয়েন্সকে যখন আপনি প্লাস চিহ্ন দিয়ে লিখবেন তখনই সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু সিরিজ হয়ে যাবে। আর সিরিজ কখন কনভার্জ করবে, সিরিজ কনভার্জ করবে যখন আমরা লিমিটে লিখবো, তখন একটা নির্দিষ্ট মানের দিকে সে চলে যাবে ইনফিনিটিতে। আর যদি ইনফিনিটিতে কোনো নির্দিষ্ট মানে না যায় তাহলে আমরা কি বলবো, সেটা ডাইভার্জ করতেছে। তো সিকোয়েন্স আর সিরিজটা একটু মিলায় মিলায় পড়বেন। অ্যাবসলিউট কনভার্জেন্স, অ্যাবসলিউট কনভার্জেন্স মানে কি, এই যে দেখেন এ এন ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট ইফ, এই যে পরম মান দিয়ে যদি আপনি লেখেন তাহলে সেটা যদি কি করে, কনভার্স করে। অর্থাৎ একটা সিরিজের অ্যাবসলিউট ভ্যালুটা যদি কনভার্স করে তাহলে ওই সিরিজটারও আমরা কি বলবো, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, ঠিক আছে। এই কথাটা এখানে বলা হচ্ছে। তো অ্যাবসলিউট কনভার্জেন্স ইজ এ কনভার্জেন্স ইটসেলফ, অর্থাৎ যেটা অ্যাবসলিউট কনভার্জেন্স এটা কিন্তু কনভার্জেন্স, এক ধরনের কনভার্জেন্সই। বাট দ্য কনভার্জেন্স ডাজ নট অলওয়েজ ইমপ্লাই অ্যাবসলিউট কনভার্জেন্স। তো সবসময় কিন্তু মানে কনভার্জেন্ট হইলে যে অ্যাবসলিউট কনভার্জেন্স হবে, নট নেসেসারি, ঠিক আছে। তো এটা আমরা পড়ছি ওই রকম আর কি, নট ভাইস ভার্সা আমরা পড়ছি না, যে এটা যদি এটা হয় তাহলে এটা হবে, কিন্তু উল্টাটা সত্য না। অর্থাৎ একটা যদি সিরিজ অ্যাবসলিউটলি কনভার্জেন্স হয় তাহলে এটা কনভার্জেন্স, কিন্তু যদি কনভার্জেন্স হয় তাহলে কিন্তু আমাদের মানে বুঝতে পারবো না এটা কি অ্যাবসলিউটলি কনভার্জেন্স নাকি কনভার্জেন্স না, ঠিক আছে। আচ্ছা, যেমন এইখানে একটা দেওয়া দিছে দেখেন -1n/n² কনভার্জেস, ঠিক আছে, অ্যাবসলিউটলি সিন্স এইটা কনভার্জ করে, এটা কনভার্জ করে তাই জন্য এটাও কনভার্জ করতেছে, কিন্তু এইটা মানে উল্টাটা সত্যি না আর কি। এইটা কি বলা হচ্ছে যে -n/, কত আছে এখানে n ইজ কন্ডিশনালি কনভার্জেন্ট সিন্স এইটা ডাইভার্জ করে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা অ্যাবসলিউট কনভার্জেন্সের উদাহরণগুলো দেখবেন নাকি, যে দুইটা আমি উদাহরণ দিছি এই দুইটা কিন্তু পরীক্ষাতে অনেকবার আসছে, ঠিক আছে, আপনারা এটা একটু দেখে নেবেন। আচ্ছা, ইম্পর্টেন্ট থিওরেমস, এখান থেকে থিওরেম আসার সম্ভাবনা খুব বেশি, যে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, ঠিক আছে। কনভার্জেন্ট যদি সিকোয়েন্স হয় তাহলে সেটা কি হবে, বাউন্ডেড হবে। এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, দুইবার চলে আসছে লেখাটা। আচ্ছা, এই সিকোয়েন্স এটা একটাই হবে আর কি, দুইবার চলে আসছে। এই সিকোয়েন্স কনভার্জেন্স ইফ অ্যান্ড অনলি ইফ ইট ইজ এ কশি সিকোয়েন্স। একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় বা কনভার্জ করে তাহলে এইটা কশি সিকোয়েন্স হইতে হবে, ঠিক আছে। তাহলে এইটা আমরা একটা গুরুত্বপূর্ণ এখানে এমসিকিউ পাইলাম, একটা সিকোয়েন্স যদি কনভার্জ করে তাহলে এটা অবশ্যই কি হবে, কশি সিকোয়েন্স হবে। আচ্ছা, এখন এই যে কনভার্জেন্সি মানে একটা সিরিজের কনভার্জেন্সি আছে না নাই, এটা আমরা কিভাবে বুঝবো, এটা আমরা কিছু টেস্টের মাধ্যমে বুঝবো, ঠিক আছে। তো কনভার্জেন্সি টেস্ট বিভিন্ন ধরনের টেস্ট আছে, তো এইখানে একটু ঝামেলা আছে যে কোনটা আসলে কি ধরনের টেস্ট বা নিচের কোনটা কি ধরনের টেস্ট, এরকম প্রশ্ন আসতে পারে আর কি। একটা উদাহরণ দিয়ে বলবে যে এটা আমরা কোন টেস্টের মাধ্যমে প্রমাণ করতে পারবো। তো এইখানে কিন্তু পার্টিকুলার কিন্তু কিছু এক্সাম্পল আছে, আপনারা ওই এক্সাম্পলগুলো দেখে নিতে পারেন বই থেকে, ঠিক আছে। যেমন এইখানে কি বলা আছে দেখেন, যদি an একটা সিকোয়েন্স, bn একটা সিকোয়েন্স, nটা যদি bn থেকে ছোট হয়, ঠিক আছে, অ্যান্ড এই যে bn সামেশন অফ bn কনভার্জেস, ঠিক আছে। এরপরে বলছে তাইলে an ও কি করবে, কনভার্জ করবে,
ঠিক আছে, যদি এই যে আপার বাউন্ডটা কনভার্জ করে তাহলে মাঝখানের অংশটাও কি করবে, কনভার্জ করবে। আবার সিমিলারলি এখানে যদি এখানে এই যে বি এন ডাইভার্জ করে, যখন এ এনটা ডাইভার্জ করবে তখন বি এনও কি করবে, ডাইভার্জ করবে। তো এটা হচ্ছে কম্পারিজন টেস্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। যেমন 1/n², তাই না, এটা কি করে, কনভার্জ করে, তাই না। তাহলে 0 এই যে 1/n² প্লাস 5 স্মলার দেন 1/n², এটা তো আমরা জানি। তাহলে এটাও কি করবে, কনভার্জ করবে। ঠিক আছে, আর এটা কনভার্জ করে কিভাবে, এই যে 1/n² কনভার্জেস টু কত, 0-এর কাছাকাছি থেকে কনভার্জ করে না, আমরা যদি n এর মান 1 2 3 4 এগুলো বসাইতে থাকি। ঠিক আছে, তো আপনি দেখেন এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার বি টু দি পাওয়ার এন, তো বি টু দি পাওয়ার এন কনভার্জ করতেছে, তাহলে এইটাও কি করবে, কনভার্জ করবে। তাহলে আপনার এমসিকিউটা কিভাবে আসতে পারে, হেয়ার এই যে 1/n² কনভার্জেস দেন এই যে এইটা দিয়ে দিবে স্মলার দেন 1/n², তো কোনটা কনভার্জ করবে এখান থেকে, এটা কি করবে, কনভার্জ করবে না ডাইভার্জ করবে, এটা আপনাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, তাহলে এটাও কি করবে, কনভার্জ করবে। তো এই জিনিসটা আপনাদের দেখতে হবে আর কি। আর যদি ভিতরেরটা ডাইভার্জ করে তাহলে বাইরেরটাও কি করবে, ডাইভার্জ করবে। তো কম্পারিজন টেস্টে এটা বলা হয়েছে। আচ্ছা, লিমিট কম্পারিজন টেস্ট, তো আপনি লিমিট কম্পারিজন টেস্ট করেও বলতে পারেন যে দুইটাই কি কনভার্জ করবে। লিমিট কম্পারিজন টেস্টে কিন্তু আসলে বলা যায় না যে দুইটাই কনভার্জ করবে না দুইটাই ডাইভার্জ করবে। যদি কনভার্জ করে তাহলে দুইটা একসাথে কনভার্জ করবে, যদি দুইটা ডাইভার্জ করে তাহলে দুইটা একসাথে ডাইভার্জ করবে, এটাই বলা হচ্ছে আর কি এখানে। এই যে লিমিট এ এন বি এন, এটা যদি লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি একটা সি, যেখানে সি এর মানটা কি 0 থেকে ইনফিনিটির মাঝখানে হয়, তাহলে দুইটাই কনভার্জ করতে পারে অথবা দুইটাই কি করতে পারে, ডাইভার্জ করতে পারে। এটা হচ্ছে আপনার লিমিট কম্পারিজন টেস্টে এইটা বলা হচ্ছে, কিন্তু আপনি আলাদা করে বুঝবেন না যে কোনটা ডাইভার্জ করতেছে আর কোনটা কনভার্জ করতেছে। ঠিক আছে, যদি এ কনভার্জ করে, আপনি যদি দুইটা থেকে একটা বের করতে পারেন যে এটা কনভার্জ করতেছে, তাহলে বিও কনভার্জ করবে, যদি এ ডাইভার্জ করে তাহলে বিও ডাইভার্জ করবে। আচ্ছা, ডিএলএমবার্ট রেশিও টেস্ট, এটা আরেকটা নাম হচ্ছে রেশিও টেস্ট। ঠিক আছে, ডিএলএমবার্ট রেশিও টেস্টের আরেকটা নাম হচ্ছে কি, রেশিও টেস্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষার মধ্যে আসে। ঠিক আছে, যেমন এল এর মান, যেমন এখানে 3টা শর্ত আছে, তো শর্ত দেওয়া অঙ্কগুলো পরীক্ষার মধ্যে বেশি আছে, যে এ এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান, এন এর মান কত, ইনফিনিটি। ঠিক আছে, তো এল এর মানটা যদি স্মলার দেন 1 হয় তাহলে কি করবে, কনভার্জ করবে। যদি গ্রেটার দেন হয় তাহলে কি হবে, ডাইভার্জ করবে। এল এর মান 1 হইলে ইনকনক্লুসিভ, যদি এল এর মানটা 1 চলে আসে তাহলে আপনি বুঝতে পারবেন না আসলে কি কনভার্জ করলো নাকি ডাইভার্জ করলো। আচ্ছা, যেমন এইখানে দেখেন একটা রেশিও দেওয়া আছে না, 1/n ফ্যাক্টোরিয়াল, তাহলে রেশিও কত বলছে তারা, এটা 1/n+1। আচ্ছা, একটা উদাহরণ আমি একটু দেখাই। যেমন মনে করেন এখানে an সমান আমি ধরলাম 1/n ফ্যাক্টোরিয়াল, তাই না। তাহলে an+1 তাহলে কি হবে, 1/n+1 ফ্যাক্টোরিয়াল। তাহলে an+1 ডিভাইডেড বাই an সমান কত হবে, n+1 ফ্যাক্টোরিয়াল, আর n ফ্যাক্টোরিয়ালটা উল্টে গেল আর কি। তাহলে আমি n+1 ফ্যাক্টোরিয়ালকে কি লিখতে পারি, n+1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই উপর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, কাটাকাটি করলে কত হচ্ছে, 1/n+1। তো আপনি যদি এখন লিমিট নেন, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1/n+1, তাই না। ওই যে আমরা এই মানটা এখানে বসাইলাম, তাহলে এটা সমান কত হচ্ছে, n এর মান যদি আপনি ইনফিনিটি বসান তাহলে এটা হয়ে যাচ্ছে 0। আচ্ছা, 0 রেশিও হচ্ছে, তাই না। তো 0 1 থেকে কম, তাহলে এটা কি করবে, এইটা হচ্ছে কি কনভার্জেন্ট সিকোয়েন্স। তো এখানে কিছু কিছু মনে করেন আপনার সিকোয়েন্স থাকবে যেগুলোকে এইভাবে টেস্ট করা যাবে, কিছু কিছু সিকোয়েন্সকে কিন্তু আবার এই an+1 করলে একটু কমপ্লিকেটেড হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ডিএলএমবার্ট রেশিও টেস্টটা করতে পারবেন না। তো এটার বেস্ট পদ্ধতি যেটা বললাম আর কি, আপনাকে ওই যে বইয়ে এই উদাহরণগুলো দেখতে হবে যে কোনটার জন্য আপনি ইজিলি করতে পারবেন, কোনটার জন্য করতে পারবেন না। আচ্ছা, এরপর হচ্ছে কশি রুট টেস্ট। তো কশি কি বলছেন, যে এল যদি এটা হয়, মানে nth রুট যদি আপনি নেন একটা সিকোয়েন্সের an এর, এবং এটাও কিন্তু সেম, যদি এল এর মানটা 1 থেকে ছোট হয় তাহলে কনভার্জেন্ট অ্যাবসলিউটলি, এল এর মান যদি গ্রেটার দেন হয় তাহলে ডাইভার্জেন্ট, এল এর মান 1 হলে ইনকনক্লুসিভ। তাহলে এটাও দেখতে পারেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা টেস্ট।
এরপর হচ্ছে ইন্টিগ্রাল টেস্ট। ইন্টিগ্রাল টেস্টটা খুব একটা আমরা তিতাসের বইয়েও পাই নাই, কিন্তু এটা আপনারা দেখতে পারেন আর কি অন্য বই থেকে বা অনলাইন সোর্স থেকেও দেখতে পারেন, যে যদি এ এন একটা সিকোয়েন্সকে এফ অফ এন দ্বারা প্রকাশ করা যায়, এফ অফ এক্স ইজ পজিটিভ অ্যান্ড ডিক্রিজিং অ্যান্ড কন্টিনিউয়াস, দেন সামেশন অফ এ এন কনভার্জেস। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এখানে এফ অফ এক্সটা যদি পজিটিভ নাম্বার হয়, ডিক্রিজিং হয় এবং কি হয় কন্টিনিউয়াস হয়, তাহলে এই সামেশন অফ এ এন কনভার্জেস, মানে সিরিজটা কি করবে কনভার্জেস করবে কখন, যখন ইফ ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স ইজ কনভার্জেস। ঠিক আছে, তো এইটা আপনারা মানে ডেফিনিশন হিসেবে এটাকে একটু কম প্রায়োরিটি দিয়ে পড়তে পারেন, যেহেতু এটা টেস্টের মধ্যে ছিল তাই আমি লিখে দিছি আর কি, এটা একটা উদাহরণ এখানে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে অল্টারনেটিং সিরিজ টেস্ট অথবা লিবনিজের টেস্ট। তো লিবনিজ কি বলছে দেখেন, সামেশন অফ -1 বিএন, এখানে সিরিজটা কিন্তু হচ্ছে আসলে বিএন। ঠিক আছে, কনভার্জেস, এই সিরিজটা কনভার্জ করবে কখন, যখন বিএন গ্রেটার দেন 0, ডিক্রিজিং এবং লিমিট বিএন সমান কত হবে 0 হবে। ঠিক আছে, অর্থাৎ -1 টু দি পাওয়ার এন বিএন এই সিরিজটা কি করবে কনভার্জ করবে যখন লিমিট, আপনি এই জায়গাটা দেখলেই একটু বেশি মনে থাকবে আর কি, বিএন গ্রেটার দেন 0, ডিক্রিজিং, এইগুলো মানে অটোমেটিকই আপনার মাথার মধ্যে থাকবে। এই যে দেখেন -1 টু দি পাওয়ার এন, আর এখানে কি লেখা যায় -1 টু দি পাওয়ার 1, তাহলে -1/n, তাহলে এটা তো ডিক্রিজিং সিরিজে বোঝাই যাচ্ছে, তাই না? আর এই লিমিট এইখানে যদি আমি নেই, তাহলে দেখেন তো এটারে কি লেখা যায়, এটারে এভাবে লেখা যায় না, -1 টু দি পাওয়ার n, ঠিক আছে, -1/n, তাহলে এ এন সমান কি হচ্ছে -1 বা bn সমান, আপনি যদি বলেন bn সমান কত হচ্ছে 1/n, আপনি এটার সাথে কম্পেয়ার করে আর কি, bn সমান হচ্ছে 1/n। এখন লিমিট n টেন্স টু ইনফিনিটি -1/n সমান কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে, কিন্তু n এর মান যদি আপনি ইনফিনিটি বসান, তাহলে এইটা ফলো করতেছে, তাহলে আমরা কি বলবো এই সিরিজটা কি করে কনভার্জ করে। আচ্ছা, তো এখানে এগুলাই বলা হচ্ছে কনভার্জ করে মানে কি, আপনি যখন ইনফিনিটি বসাইবেন তখন সে একটা মান দিবে, তাই না? আমরা একটু কনভার্জেন্সে সংজ্ঞাটা পড়ছি, তো দেখেন এখানে যদি n এর মান ইনফিনিটি বসান ইনফিনিটি আসে, এখানে ইনফিনিটি বসাইলে আমরা জানি না +1 কিংবা -1 আসবে, n স্কোয়ার বসাইলে এখানেও ইনফিনিটি আসে, তাই না? শুধুমাত্র এখানে যদি ইনফিনিটি বসান তাহলে 1/∞ সমান কত 0, তাই না? সেজন্য এটা কি করে কনভার্জ করে। তো একেবারে সিম্পল ক্যালকুলেশন করবেন যেটা, সেটা হচ্ছে যে আমি n এর যদি একটা ভ্যালু বসাই, তাহলে এটার জন্য যদি আমি একটা ভ্যালু পাই বা 0 পাই, তাহলে সেটা হচ্ছে কি কনভার্জেন্ট সিরিজ। আচ্ছা, এইটা কততে কনভার্জ করে, তাই না? তো সবসময় আমরা তো এটাই জানি যে এই যে an লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এইখানে আবার একটু আমরা ওই যে লিমিটের ধারণাটা নিয়ে আসতে পারি আর কি, 3n + 1। ঠিক আছে, তো এটার আমরা কি লিখতে পারি, এটার আনসার কত হবে 2/3। 2/3 কিভাবে, আমরা যদি এখানে n কমন নেই তাহলে 2 + 3/n, আর এখানে যদি n কমন নেই 3 + 1/n, n কাটা, এখানে লিমিটটা যদি বসায় দেন n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে কত হচ্ছে 2 + 3/∞, 3 + 1/∞, তাহলে ইনফিনিটি 0 0 হয়ে যাচ্ছে, তাহলে কত থাকলো 2/3। ঠিক আছে, এইটা হচ্ছে আনসার। তো এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা যেহেতু একটু সোজা টাইপের, এটা পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে কি ইফ এ সিকোয়েন্স ইজ ইনক্রিজিং, একটা সিকোয়েন্স কি করতেছে ইনক্রিজ করতেছে, অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ, ঠিক আছে, একটা সিকোয়েন্স করতেছে এবং কি করতেছে বাউন্ডেড অ্যাবাভ, দেন ইট ইজ কনভার্জেস। ঠিক আছে, এটা আমরা কোন জায়গা থেকে পাইছি, ওই যে মনোটোক কনভার্জেস ক্ষেত্রে, তাই না? ইনক্রিজিং হইলেও বাউন্ডেড, ডিক্রিজিং হইলেও কিন্তু বাউন্ডেড, তো এটা নিয়ে টেনশন করার কিছু না। ওই যে আমরা পাইছিলাম an + 1 ইজ গ্রেটার দেন যদি an হয়, অথবা an + 1 দি স্মলার দেন ইকুয়াল টু an হয়, তাহলে an কি করে কনভার্জ করে, আমরা এটা পড়ছিলাম। তাহলে ওই ডেফিনেশনগুলো আবার কাজে লাগে এখানে এসে, তাই না? আচ্ছা, an দেন লিমিট, এই যে দেখেন এইটা সমান কত হবে, an সমান কত হবে 1 + -1 টু দি পাওয়ার n
ডিভাইডেড বাই কত এন, তো এন এর জায়গায় আপনি ইনফিনিটি বসায় দেন, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এটা 1 প্লাস 0, তাই না? তো 1 প্লাস 0 মানে কত, এটার মান কত 1, তাহলে এখানে আনসার কত হবে 1। এটা ইজি ম্যাথ ছিল। Which of the following statement is true? Every bounded sequence converges. Every convergent sequence is bounded. Every increasing sequence converges. Every sequence has a limit. তো এখানে আমরা জানি যদি একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয় তাহলে কিন্তু এটা বাউন্ডেড হয়, বাট নট ভাইস ভার্সা, ঠিক আছে। বাউন্ডেড না হইলে এটা কনভার্জেন্ট হয় না। কনভার্জেন্স ইমপ্লাইজ কি বাউন্ডনেস, বাউন্ডনেস থাকতে সেটা কি হয় না, কনভার্জেন্ট হয় না। আচ্ছা, এরপরে দেখেন দ্য সিরিজ কনভার্জেস, এটা আমরা কোন টেস্টের মাধ্যমে পারি, ঠিক আছে, কম্পারিজন টেস্ট, ঠিক আছে, কম্পারিজন টেস্ট। এটা একটু আগে দেখে নিতে হবে যে এই সিরিজটাকে যদি কনভার্জ বাই কম্পারিজন টেস্ট, এটাকে আমরা কম্পারিজন টেস্ট হিসেবে কনভার্জ করতে পারি। ওই যে একটা ছিল এরকম যে 1/n² প্লাস 1 ইজ স্মলার দেন কি 1/n², এরকম মানে এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে এটাও কনভার্জেন্ট হবে। তাহলে এটা কোন টেস্টে ছিল, কম্পারিজন টেস্টের মাধ্যমে ছিল, ঠিক আছে। এইটা হচ্ছে কোন টেস্টের মাধ্যমে আছে, রেশিও টেস্টের মাধ্যমে, তাই না। রেশিও টেস্টে কি ছিল, এই যে আমরা এখানে কিন্তু লিখছি এ এন প্লাস 1 ডিভাইডেড বাই এন, ওই যে আগেরটা আমরা যেটা দেখাইছিলাম, যেখানে এ এন সমান কত n/2n, এ এন প্লাস 1 কি n+1 2n+1, ঠিক আছে। তারপর এটা ভাগ করার পরে এটা আসে, তারপর আপনি এটাকে ওই যে তাহলে রেশিও করে এটা করা ইজি। এজন্যই বললাম আর কি, প্রত্যেকটা প্রবলেমের জন্য কিন্তু মানে আলাদা একটা টেস্ট আছে, তো এটা আপনারা একটু দেখে নেবেন কোনটায় মানে কোনটার জন্য ইজি হয়। তো এখানে আসলে অনেক ম্যাথ তো একটু মানে মনেও রাখতে হবে আর কি। আমরা অনার্সটা যতই বলি যে শুধুমাত্র অঙ্ক বুঝে বুঝে করে গেলে হবে, কিন্তু এখন অবজেক্টিভের জন্য তো অত সময় নাই, আপনি বুঝতে গেলেই তো এখানে 3-4 মিনিট চলে যাবে, তাই না। তো সেই ক্ষেত্রে ওই যে যেই ম্যাথগুলো বারবার পরীক্ষার মধ্যে আসছে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে বা আমাদের ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ ছিল, এইগুলো যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের এখান থেকে কমন পড়ার সম্ভাবনা ভালোই আছে। আচ্ছা, এখানে একটা আছে কনভার্জেস অ্যাবসলিউটলি ইফ, এই যে এটা হচ্ছে কি কনভার্জেন্ট ইফ পি ইজ গ্রেটার দেন 1, তো এটাও কিন্তু মনে রাখতে হবে, পি এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে এটা কি হবে, কনভার্জ করবে। এটাও কম্পারিজন টেস্টের মাধ্যমে আমরা করতে পারি। কি বলা হচ্ছে, দ্য সিরিজ কনভার্জেস অ্যাবসলিউটলি, তাই না। এটা অ্যাবসলিউটলি কনভার্জেস করে কিভাবে, কম্পারিজন টেস্টে যে দেখেন 1/n² থেকে এটা কি cos n/n² কি ছোট, তাহলে 1/n² কি করে, কনভার্জ করে, তাহলে এইটাও কি করবে, কনভার্জ করবে, ঠিক আছে। এটা কোন থিওরি অনুসারে, কম্পারিজন টেস্ট অনুসারে। আচ্ছা, এখন আমরা আমাদের পরবর্তী টপিকটাতে চলে যাই আর কি। আসলে হিউজ সিলেবাস তো একটার পর একটা আপনাদেরকে পড়তেই হবে আর কি। আমরা মোটামুটি ইম্পর্টেন্ট পার্টগুলো এখানে নিয়ে আসার চেষ্টা করছি। এখন আমাদের যে ফাংশনের কন্টিনিউটি চেক, এটাতে কিন্তু খুব কম টপিক আপনাদের সিলেবাসের মধ্যে আছে। আপনারা যদি একটু সিলেবাসটা দেখেন, কন্টিনিউটি বলছে আর ইন্টারমিডিয়েট ভ্যালুয়ের থিওরেম বলছে, এই দুইটা পড়তে বলছে, তাই না। আর একটা বলছে কি ইউনিফর্ম কন্টিনিউটি। এই কয়েকটা 3টা চ্যাপ্টার মানে 3টা টপিক এখানে বলা আছে সিলেবাসে। তো আপনারা যদি এটা একটু বই থেকে দেখে নেন, আশা করি এটা খুব ইজিলি আপনারা শেষ করতে পারবেন। এখানে কিন্তু হোল সিলেবাস দেওয়া হয় নাই। যে কন্টিনিউয়াস ফাংশন কোনটাকে বলা হয়, যে এফ একটা ফাংশন কি ডি থেকে আর এর মধ্যে, তাহলে ডিটা হচ্ছে আর এর কি একটা সাবসেট, কারণ আমরা তো এখানে বাস্তব সংখ্যা পড়তেছি, তাহলে সব কিছুই হচ্ছে বাস্তব সংখ্যার একটা সাবসেট। তাহলে কন্টিনিউয়াস ফাংশন কি বলছে, যদি এমন একটা সি পাওয়া যায় ডি এর মধ্যে, যেখানে এই যে লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স সমান এফ অফ সি লেখা যায়, ঠিক আছে। তো এটা কি আমরা কি বলবো, কন্টিনিউয়াস ফাংশন বলবো। ফর এভরি অ্যাপসিলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দেন 0 সাচ দ্যাট কি এক্স মাইনাস সি স্মলার দেন কি হবে ডেল্টা, আর এফ অফ এক্স মাইনাস এফ অফ সি কি হবে, স্মলার দেন অ্যাপসিলন। অর্থাৎ ওই যে লিমিটের সংজ্ঞা থেকে আমরা এখানে আসি আর কি, ঠিক আছে।
তো ইফ এফ ইজ কন্টিনিউয়াস এট এভরি পয়েন্ট অফ ডি উই সে এফ ইজ কন্টিনিউয়াস এট ডি। ঠিক আছে, অর্থাৎ এই ডি যে সাবসেটটা নিচ্ছি এটা যে কোনো একটা মানে প্রত্যেকটা পয়েন্টে যদি এফ অফ সি পাওয়া যায়, ঠিক আছে, তাহলে আমরা বলবো কি এই যে ডি আছে ডি এর মধ্যেই পুরোটা ফাংশন কি কন্টিনিউয়াস, এই সাবসেটের প্রত্যেকটা পয়েন্টের জন্য এই এফ অফ সিটা কি মানে সরি এফ অফ এক্সটা কি কন্টিনিউয়াস ফাংশন হবে। তো এগুলো কমপ্লিকেটেড ডেফিনেশন, তাই না? তো তারপরে আমাদেরকে মনে রাখতে হবে যে এফ এটা যদি হয় ইফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু যদি আমি এফ অফ সি লিখতে পারি, তাহলে অ্যাপসিলন গ্রেটার দেন জিরোর জন্য এই অ্যাপসিলন গ্রেটার দেন জিরো মানে কি, অ্যাপসিলন গ্রেটার দেন জিরো মানে হচ্ছে দুইটা ফাংশনের মধ্যবর্তী যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা যদি একটা বাস্তব মানে খুব ছোট, কিন্তু এই যে অ্যাপসিলন এগুলা কিন্তু খুবই ছোট জিরো থেকে, তাই না? ডেল্টাও কি হচ্ছে খুবই ছোট। আমরা ওই যে ডেরিভেটিভের সংজ্ঞার আগে এগুলো পড়ি, তাই না? যে খুব ক্ষুদ্র ডেল্টা অথবা খুব ক্ষুদ্র অ্যাপসিলনের জন্য আমরা যদি খুব ক্ষুদ্র পার্থক্যের জন্য যদি এই ডেফিনেশনটা সত্য হয়, তাহলে আমরা কি বলবো যে ওই এফ অফ এক্সটা কন্টিনিউয়াস অন ডি। ডি মানে ওই যে আর এর যে সাবসেট ছিল ওই ডি এর সবগুলা এলিমেন্টের জন্য বা সবগুলা এন্ট্রির জন্য এটা কি হবে, সত্য হবে। আচ্ছা, প্রপার্টিস অফ কন্টিনিউয়াস ফাংশন দেখেন যে এখানে কি কি আসতে পারে। সাম ডিফারেন্স প্রোডাক্ট অফ এ অ্যান্ড কোশিয়েন্ট, মানে ভাগটাও কি হবে ইফ অফ কন্টিনিউয়াস ফাংশন আর কন্টিনিউয়াস, অর্থাৎ দুইটা কন্টিনিউয়াস ফাংশনের যদি আমরা যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, তাহলে কি পাবো, কন্টিনিউয়াস ফাংশন পাবো। তো এইখানে কিন্তু একটা অবজেক্টিভ আছে। কম্পোজিশন অফ কন্টিনিউয়াস ফাংশন আর কন্টিনিউয়াস, কম্পোজিশন মানে কি ওই যে আমরা এফ অফ ফগ আমরা বের করতাম না, ফগ অফ এক্স অর্থাৎ এফ অফ জি অফ এক্স, এটা মানে এফ অফ এক্স জি অফ এক্স যদি কন্টিনিউয়াস হয় তাহলে এইটার কম্পোজিশনটাও কি হবে, কন্টিনিউয়াস হবে। এটার কথা বলা হচ্ছে। এভরি পলিনিয়াম ফাংশন ইজ কন্টিনিউয়াস এভরিওয়ার, এইটা খুবই গুরুত্বপূর্ণ। পলিনোমিয়ালের ফাংশনগুলো কি হবে, যে কোনো জায়গায় কন্টিনিউয়াস হবে, যেমন এক্স স্কোয়ার, তাই না, এক্স কিউব প্লাস 3, এগুলো যে কোনো জায়গায় কি হবে, কন্টিনিউয়াস হবে। আর কন্টিনিউয়াস ফাংশনে যখন ওটা প্র্যাকটিস করবো তখন দেখবেন ইজি। যেমন মনে করেন যে এফ অফ এক্স ইজ ইকাল টু 1/x, এটা কোন জায়গায় কন্টিনিউয়াস না, যখন এক্স ইজ ইকাল টু 0, তাহলে এক্স ইজ নট ইকাল টু 0 হবে, তাহলে এটা সব জায়গায় কন্টিনিউয়াস না, এটা 0 বিন্দুতে কি না, কন্টিনিউয়াস না। তো এইগুলা কিন্তু আমরা উদাহরণ দেখি ইজি বুঝতে পারি, কিন্তু ডেল্টা অ্যাপসিলন এইগুলা দিয়ে দেখলে একটু মাথাটা গরম হয়ে যায়। এভরি রেশনাল ফাংশন ইজ কন্টিনিউয়াস অন ইটস ডোমেইন, অর্থাৎ রেশনাল ফাংশনগুলো রেশনাল ফাংশনের ডোমেইনের মধ্যেই কি হবে, কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, আর ডিনোমিনেটর তো 0 হইতে পারবে না, ডিনোমিনেটর 0 তো আমি এটাই বললাম যে 1/x সরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/x, এটা যদি 0 হয়ে যায় তাহলে এটা কি হবে, ইনফিনিটি হয়ে যাবে, তখন এটা কন্টিনিউয়াস হবে না। ঠিক আছে, তো এই কথাটা এখানে বলা হচ্ছে আর কি, এফ অফ এক্স এক্স স্কোয়ার ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স। ঠিক আছে, এটা হচ্ছে কি পলিনোমিয়াল ফাংশন, আর এটা কি পলিনোমিয়াল ফাংশন না, তাহলে এটার একটা 0 বিন্দু বাদ দিয়ে বাকি সকল বিন্দু থেকে এটা কন্টিনিউয়াস। আচ্ছা, এরপর হচ্ছে আইভিটি থিওরেম বা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম। ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমে কি বলা হয়েছে, যে মনে করেন আপনাকে একটা রেঞ্জ দেওয়া আছে, তাই না, তো একটা বা ইন্টারভেল দেওয়া আছে, ইন্টারভেলটা হচ্ছে কি এ থেকে বি এর মাঝখানে, তো আমরা এখান থেকে অবশ্যই বুঝতে পারি এ স্মলার দেন বি, তাই না? আচ্ছা, যদি এফ অফ এ ইজ স্মলার দেন এফ অফ বি হয়, n is any number between f of a and f of b, there exists at least one c such that f of c is equal to n। ঠিক আছে, অর্থাৎ যদি a আর b টা সমান না হয়, এর মাঝখানে এমন একটা c থাকবে যেন f of c সমান কি হয়, n হয়, এবং এই n টা কার মাঝখানে থাকবে, f of b থেকে f of a এর মাঝখানে থাকবে। আচ্ছা, এটা সিগনিফিকেন্সটা কি, সিগনিফিকেন্সটা হচ্ছে যে guarantees that a continuous function ab takes all intermediate values between f of a and f of b, অর্থাৎ f of a থেকে f of b এর মাঝখানে সবগুলা ভ্যালু a and b টেক করবে। অর্থাৎ মনে করেন যে 2x, মনে করেন 3, তো এর প্রত্যেকটার জন্যই কিন্তু ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমটা সত্যি হতে হবে। ঠিক আছে, আর রুটস অফ ইকুয়েশনসের রুটসের জন্য এটা কি হবে, সত্যি হবে। আমরা একটু পরে দেখব যে একটা উদাহরণ যদি আমরা এখান থেকে দেখি, যে এক্সাম্পল দেখেন রুট ফাইন্ডিং কিভাবে করব আমরা।
1 এবং 2 এর মাঝখানে কি বলছে, আমরা যদি দেখি f(1) সমান কত -1 আর f(2) সমান কত বলছে 6, তাই না? এটা আমরা বুঝতে পারতেছি। এখানে যদি কত বসাই -1 বসাই তাহলে কত হচ্ছে, f(1) যদি বসাই তাহলে -1 পাচ্ছি, এখানে যদি আমি 2 বসাই তাহলে 6 পাচ্ছি। আচ্ছা, তো দেখেন তো আমি ধরে নিচ্ছি যে এটার একটা রুট আছে, তাই না? তাহলে এই রুটটা সি বিন্দুতে আছে, তাই এটা সমান কত হবে, 0 হবে। এটা সমান 0 হবে না? তো এটা যদি আমি সলভ করি, x³ সমান হচ্ছে কত 2, মানে f(c) বা f(x) মনে করেন যে 0 ধরলাম, তাহলে x³, তাহলে x এর মানটা কত হচ্ছে, x এর মানটা হচ্ছে √2। এখন এই √2 মানটা কি এটার মাঝখানে আছে না, তাই না? সরি, -1 থেকে 2 এর মাঝখানে আছে না, -1 থেকে এই √2 এর মানটা 2 এর মাঝখানে আছে না, ঠিক আছে? তাহলে এই মানটা যেহেতু থাকে, তাহলে আমার সি এর মান কোনটা, সি সমান এত, সি যদি আমি এখানে বসাই তাহলে কিন্তু আমি ফাংশনটা পেয়ে যাচ্ছি। তো এটাই বলছে, আমি যখন সি এখানে যে সিটা পাবো এটা বসাইলে যদি মানটা 6 অথবা -1 থেকে মানে মাঝখানে না থাকে তাহলে কিন্তু এটা কি করবে না, ওই যে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমটা স্যাটিসফাই করবে না, এই কথাটা এখানে বলা হচ্ছে। তাহলে x³ = 2 হ্যাজ রিয়াল রুট ইন কত 1 and 2, ঠিক আছে? 1 থেকে 2 এর মাঝখানে রিয়াল রুট আছে, এই কথাটা এখানে বলা হচ্ছে আর কি। আরেকটা উদাহরণ, আচ্ছা, ইউনিফর্ম কন্টিনিউটি আমরা দেখি যে এখানে কি বলছে, একটা ফাংশন f d(2r), ঠিক আছে? অর্থাৎ d সেট থেকে r সেট মানে রিয়েল সংখ্যার মধ্যে সেট টু বি ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন d ফর এভরি epsilon greater than 0, এই যে এখানে ডেল্টা গ্রেটার দেন 0 সাচ দ্যাট x - y, আচ্ছা এখানে x ও কিন্তু এই রেঞ্জের মাঝখানে, ওই যে আমাদের যে রেঞ্জটা d এর মাঝখানেই থাকবে, স্মলার দেন ডেল্টা f(x - f(y) স্মলার দেন কত হবে, এপসিলন হবে। তো এইখানে দেখেন, ওইখানে আমরা যেটা পড়ছিলাম ওইখানে এই ডেল্টার মানটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম। আপনি যদি মনে করেন x², আমি চিন্তা করি f(x) = x², আপনাকে রেঞ্জটা দেওয়া আছে 0 থেকে 1 বা 2 দেওয়া আছে মনে করেন। তো যখন x এর মানটা 0-র কাছাকাছি তখন f(x) এর মানটা কার কাছাকাছি, f(x) এর মানটা 0-র কাছাকাছি, তাই না? আর যখন 2 এর কাছাকাছি তখন f(x) এর মানটা কত হচ্ছে, f(2) সমান কত হয়ে যাচ্ছে, 4 এর কাছাকাছি। তাহলে এই ডেল্টার মানটা কিন্তু বিভিন্ন পোর্শনে, f(x) এর বিভিন্ন পোর্শনে কিন্তু বা বিভিন্ন ইন্টারভ্যালে কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন এইখান থেকে 0 থেকে মনে করেন যে 1 পর্যন্ত যে ছোট্ট ডেল্টাটা পাবো, 1 থেকে 2 এর মাঝখানে কিন্তু বিশাল বড় একটা ডেল্টা পাবো। তাহলে ডেল্টার মানটা ভ্যারি করে হচ্ছে নর্মাল কন্টিনিউটিতে, কিন্তু ইউনিফর্ম কন্টিনিউটিতে এই ডেল্টার মানটা কখনো ভ্যারি করে না। ডেল্টার মানটা আপনি যতটুকুই স্ট্রিপ নেন, আপনি যতটুকুই অংশ নেন, অর্থাৎ 0 থেকে মনে করেন 0.2 পর্যন্ত যেই স্ট্রিপে যেই মান দিবে, 1 থেকে 2 এর মাঝখানেও সে কি সেম মান দিবে। তো এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স অর্ডিনারি কন্টিনিউটি আর ইউনিফর্ম কন্টিনিউটির মধ্যে। বেসিক ডিফারেন্স হচ্ছে এইটা, যে একটা ইন্টারভ্যালের মধ্যে ডেলের মানটা সবসময় কি থাকবে, একই রকম থাকবে, ঠিক আছে? একটা ইন্টারভ্যালের মধ্যে ডেলের মানটা বা ডেল্টার মানটা একই রকম থাকবে। এখানে এটা বলা হচ্ছে পয়েন্ট ওয়াইজ কন্টিনিউটি, ঠিক আছে? ডেল ডিপেন্ডস অন বোথ অ্যাপসিলন অ্যান্ড পয়েন্ট সি, দুইটার উপরেই ডেল্টা কি নির্ভর করে। আর ইউনিফর্ম কন্টিনিউটি এইটা ডিপেন্ড করে অনলি অন কি, অ্যাপসিলন, শুধু অ্যাপসিলনের উপরে, মানে x1 - x2-র উপরেই অ্যাপসিলনের উপর এটা ডিপেন্ড করবে। সেখানে ওই যে সি এর কোনো মানে কার্যকারিতা নাই। তো এখানে ইউনিফর্ম কন্টিনিউটির অঙ্কগুলো কিন্তু একটু বড় বড়, আপনারা যদি বইয়ের মধ্যে দেখেন। তো আপনাকে এখানে মনে রাখতে হবে যে কিছু কমন ফাংশন, যের মধ্যে আমি একটা নিয়ে আসছি f(x) = x², তাই না? এটার মধ্যে যদি এটা বাউন্ডেড হয়, তো এইটা আপনারা একটু মনে রাখতে পারবেন যে যদি বাউন্ডেড ফাংশন হয় তাহলে সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, ঠিক আছে? আর ওপেন ফাংশনের মধ্যে বা ওপেন ইন্টারভ্যালের মধ্যে, ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, আর ওপেন ইন্টারভ্যালের মধ্যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় না। এইটা আপনারা মানে এটা একটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারেন আর কি। এভরি কন্টিনিউয়াস ফাংশন ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস, এই থিওরেম দিয়ে, ঠিক আছে?
সিমিলারলি দেখেন এটা বাউন্ডেড দেওয়া হয়নি, ইউনিফর্মলি কন্টিনিউয়াস, বাউন্ডেড হলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস, বাউন্ডেড না হইলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস না। ঠিক আছে, এইটা মনে রাখলে আপনাদের মনে করেন আর একটু ইজি হয়ে যাবে আর কি, অপশন দেখে বুঝতে পারবেন। এটা দরকার নেই। আচ্ছা আমরা উদাহরণে চলে যাই। এখানে হচ্ছে ইফ এ ফাংশন এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইজ ইকুয়াল টু এ উইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। ঠিক আছে, তো আমরা তো ডিফারেন্সিবিলিটি পড়ি নাই এখনো। তারপরে তো একটা ফাংশন যদি এক্স ইজ ইকুয়াল টু এ পয়েন্টে কন্টিনিউয়াস হয় তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এই পয়েন্টে কি হবে, ডিফারেন্সিয়েবল হবে। ঠিক আছে, এটা আমরা পড়ছি আর কি। ইজ নট ট্রু হবে, হ্যাঁ এটা এখানে একটু ভুল উঠছে, ইজ নট ট্রু। আচ্ছা একটা ফাংশন কন্টিনিউয়াস হইলে ডিফারেন্সিয়েবল হবে, এটা মানে নাও হইতে পারে। এটা আমরা ডিফারেন্সিয়েবিলিটি যখন পড়বো তখন এটাতে আসবো আর কি। এই কোশ্চেনটা একটু আজকের সিলেবাসের সাথে সামঞ্জস্যপূর্ণ না আর কি। আচ্ছা পরেরটা দিকে, দ্য সাম অফ টু কন্টিনিউয়াস ফাংশন এফ অফ এক্স জি অফ এক্স ইজ অলওয়েজ ডিসকন্টিনিউয়াস, অলওয়েজ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস অনলি ইফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জি অফ এক্স, তাই না? তাহলে কি হচ্ছে কন্টিনিউয়াস অনলি এট ইন্টিজার পয়েন্টস। তাহলে আমরা একটু আগে পড়ছিলাম দুইটা কন্টিনিউয়াস ফাংশনের যোগফল, গুণফল, তারপর হচ্ছে কি কম্পোজিশন, সবগুলাই কি হবে, এই যে এই কথাটা কি হবে, কন্টিনিউয়াস হবে। তাহলে আনসার কি হবে, বি হবে। তাহলে ওই যে থিওরিগুলো কিন্তু এখানে সরাসরি অবজেক্টিভ হিসেবে চলে আসতে পারে। তো এটা হচ্ছে আপনাদের একটা আইডিয়া দেওয়া আর কি, থিওরিগুলো যখন পড়বেন তখন কিভাবে পড়বেন, মানে কি ধরনের প্রশ্ন আপনাদের আসতে পারে এটা নিয়ে একটা আইডিয়া দেওয়া। আচ্ছা দ্য প্রোডাক্ট অফ এ কন্টিনিউয়াস ফাংশন অ্যান্ড কনস্ট্যান্ট ইজ কি কন্টিনিউয়াস, ওই যে প্রোডাক্ট দুইটা ফাংশনের প্রোডাক্টও কি হবে, কন্টিনিউয়াস হবে, এটাই বলা হচ্ছে। আর যদি আপনি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করবেন তাহলে কন্টিনিউয়াস হবে। আচ্ছা অ্যাকর্ডিং টু আইভিটি, তো আইভিটিও দিতে পারে, আইভিটি মানে কি ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম। আচ্ছা এইটা হ্যাজ এ রুট ইন, এটার মধ্যে কোনটার মধ্যে রুট আছে এটা আমাদেরকে চেক করতে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তো আপনি দেখেন আইভিটি থিওরেমের মধ্যে আপনি যখন মান বসাইবেন তখন কিন্তু একটা পজিটিভ থাকতে হবে একটা নেগেটিভ থাকতে হবে, মানে আপনার এই জিরো পয়েন্টটা কার মাঝখানে থাকতে হবে, এফ অফ এ এবং এফ অফ বি এর মাঝখানে এই জিরো পয়েন্টটা থাকতে হবে। ঠিক আছে, তো আপনি যখন এখানে দেখেন জিরো বসান, জিরো বসালে কত হচ্ছে -2, আর এখানে যদি 1 বসান তাহলে কত হচ্ছে 0, তাই না? আচ্ছা 2 এর ক্ষেত্রে দেখেন 1 যদি বসান, 1 বসালে পাচ্ছেন আপনি 1 কিউব, আর এখানে হচ্ছে 1 -1, তাহলে -1, সরি এখানে এটাও -1 আসে, 0 বসাইলে -2, হ্যাঁ -1 আসে। আর দ্বিতীয়টা মানে বি অপশনের ক্ষেত্রে এটা সমান কত আসতেছে, এফ অফ 1 সমান হচ্ছে -2, আচ্ছা এটা যদি তো 0 ছিল, 0 বসাইলে -2, এখানে যদি 1 বসাই তাহলে দুইটা সেম চলে আসতেছে, -2 চলে আসতেছে। আর 1 যদি বসাই তাহলে হচ্ছে -2, আর এখানে কি চলে আসতেছে, এফ অফ 2 মানে হচ্ছে কত 4। তাহলে এই জিরোটা কিন্তু এই রেঞ্জের মাঝখানে আছে। তা অন্য দুইটা আমি চেক করলাম, অন্য দুইটা আপনারা চেক করে দেখেন, দেখবেন যে মানে জিরোটা নাই। তো ইন্টারমিডিয়েট বিলয় থিওরেমের মেইন যে পোর্শন সেটা হচ্ছে এফ অফ এ এবং এফ অফ বি এর মাঝখানে কি থাকবে, জিরো থাকবে। তাহলে শুধুমাত্র বি এর মধ্যেই কিন্তু এটা আছে। ঠিক আছে, তাহলে এইটার মধ্যে কি থাকবে, রুট থাকবে। ক্লিয়ার, এটার মধ্যেই রুট থাকবে। তাহলে এইখানে ছোট ছোট কিছু শর্টকাট আপনাদের মনে রাখতে হবে আর কি। আচ্ছা উইচ ফাংশন ইজ নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইজ ইকাল টু 0, তো এটা আপনারা বুঝেন, এক্স এর জায়গায় এখানে ইনফিনিটি সরি 0 বসান, 0 বসাইলে এটা তো মান আছে, এটা সমান 0 হয়ে যায়, এটা সমান 0 হয়ে যায়, এটা সমান 0 হয়ে যায়, এটা সমান কত হয়ে যায়, আনডিফাইন্ড হয়ে যায়। তাহলে এক্স ইজ ইকাল টু 0 বিন্দুতে এই ফাংশনটা কি আনডিফাইন্ড। আচ্ছা উইচ ফাংশন ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন 0 to 1,
তো ইউনিফর্মলি কন্টিনিউয়াস কোন ফাংশনটা 0 to 1 এর মাঝখানে, এটা কি ওপেন ইন্টারভ্যাল না? ওপেন ইন্টারভ্যালের মধ্যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। আচ্ছা দেখেন এটা তো 0-তে কন্টিনিউয়াস না, এটাও 0-তে কন্টিনিউয়াস না, এটাও 0-তে কন্টিনিউয়াস না, তাই না? তাহলে এইটা কি ফাংশন? পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন কিন্তু সবসময় কি হয়? কন্টিনিউয়াস হয় এবং ইউনিভার্সালি কন্টিনিউয়াস হয় বা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়। এই যে দেখেন, পলিনোমিয়াল ফাংশনস আর ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যালস। ঠিক আছে, তো এইখানে আমাদের এই জায়গাটা একটু ইন্টারভ্যাল দিতে ভুল হয়েছে আর কি, ক্লোজড ইন্টারভ্যালস হবে। হ্যাঁ, আচ্ছা, কন্টিনিউয়াস ফাংশন অন এ ক্লোজড ইন্টারভ্যাল আর অলওয়েজ কি ইউনিফর্মলি কন্টিনিউয়াস। আগের অবজেক্টিভটাই, ক্লোজড ইন্টারভ্যালে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। আচ্ছা, 8 নম্বরে কি বলা আছে? আচ্ছা, এইগুলো কিন্তু ডেফিনেশন, যে আমরা প্রথমে যখন ইউনিফর্মলি কন্টিনিউয়াস পড়ছি তখন দেখছি যে সবসময় ক্লোজড ইন্টারভ্যাল হতে হয়, তাই না? ক্লোজড ইন্টারভ্যাল হইলে তো এটা বাউন্ডেডও হবে। উইচ ফাংশন ইজ কন্টিনিউয়াস এভরিওয়ার বাট নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস অর অন আর। এইগুলা কিন্তু আপনাদের মনে রাখতে হবে আর কি, ক্লোজড এভরিওয়ার। তো এইটা হচ্ছে যেমন সাইন এক্স এর কিন্তু একটা বাউন্ড আছে। সাইন এক্স এর বাউন্ড কত? -1 থেকে সাইন এক্স এর মানটা কত হয়? এফ অফ এক্স এর মানটা 1 এর মাঝখানে হয়। এটা কিন্তু ক্লোজড ইন্টারভ্যালে, কিন্তু এটা কিন্তু ক্লোজড ইন্টারভ্যালে না। এফ অফ এক্স এর মানটা কিন্তু মানে কমপ্লিটলি ভিন্ন ভিন্ন হতে পারে, আপনি এক্স এর মান যত খুশি তত ধরতে পারেন, তাই না? তাহলে এটাও ক্লোজড ইন্টারভ্যাল না, এটাও কিন্তু ক্লোজড ইন্টারভ্যাল, তাই না? এটাও ক্লোজড ইন্টারভ্যাল। আপনি দেখেন, এক্স এর মান যদি আপনি 0 ধরেন তাহলে এটার মান কত আসে? 1 আসে। আর যদি 0 বাদ দিয়ে অন্য কিছু ধরেন, এর মাঝখানে কত থাকবে? 0। তাহলে এক্স এর মানটা 1 থেকে 0 থেকে 1 এর মাঝখানে থাকে, তাই না? তাহলে এটাও কিন্তু বাউন্ডেড সেট, এটাও বাউন্ডেড সেট। এক্স এর মান যদি আপনি এটা মানে কি 1/e টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এক্স এর মান যদি আপনি ইনফিনিটি ধরেন তাহলে কত আসবে? 0, তাই না? আর এক্স এর মান যদি আপনি 1 ধরেন তাহলে মাইনাস ইনফিনিটি ধরলে কত হচ্ছে? মাইনাস ইনফিনিটি ধরলে এক্স এর মান ইনফিনিটি ধরলে 0 আছে, আর মাইনাস ইনফিনিটি ধরলে এটা বাউন্ডেড হয়, ই টু দি ই আসে, তাই না? এতটুকু রেঞ্জের মধ্যে বাউন্ডেড আর কি। তাহলে এই ফাংশনটা শুধুমাত্র বাউন্ডেড না, ঠিক আছে? এটা আমরা মুছে ফেলি, এখানে একটু বাইর করতে হবে আর কি। এক্স স্কোয়ার ইজ কন্টিনিউয়াস বাট নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস বিকজ এখানে যে স্লোপ গ্রোজ উইদাউট বাউন্ড, অর্থাৎ কি এক্স স্কোয়ার যখন আমরা আঁকবো এফ অফ ওয়াই ইজ ইকাল টু এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার ইজ ইকাল টু 4, তাহলে এটা হচ্ছে কি এরকম একটা পরাবৃত্তের সমীকরণ হবে বা প্যারাবোলার সমীকরণ হবে। এটা কিন্তু বাউন্ডেড অ্যাবাভ না, এটা কিন্তু উপরের দিকে উঠতেছেই, তাই না? তাহলে এই জন্য এটা কি হবে? এটা কন্টিনিউয়াস হবে না। যেগুলো বাউন্ডেড সেগুলোই শুধুমাত্র কন্টিনিউয়াস হবে। আচ্ছা, এরপরে লাস্ট উদাহরণ আমরা করি যে উইচ ফাংশন ফেজ দ্য কন্ডিশন অফ আইভিটি। আচ্ছা, আইভিটি ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমের কন্ডিশন কোনটা ফলো করে না? বলেন তো কোনটা ফলো করে না? এইটা হচ্ছে বি, তাই না? কারণ কি এই যে -1 থেকে 1 এর মাঝখানে কি আছে? 0 আছে। তো আমি যদি 0 বসাই তাহলে কি হয়ে যাবে? আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে সি ক্যান নট বি 0। কিন্তু আমরা জানি প্রত্যেকটা মানে এই ইন্টারভ্যালের মধ্যে প্রত্যেকটা পয়েন্টের জন্য এফ অফ এক্স কি হইতে হবে? কন্টিনিউয়াস হইতে হবে, তাই না? ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমের জন্য। তাহলে এখানে ওই 0-এর জন্য এটা কি হচ্ছে না? কন্টিনিউয়াস হচ্ছে না। আর বাকি সবগুলোর জন্যই হচ্ছে এই ইন্টারভ্যালের মধ্যে মান আছে। তাহলে এইটা শুধুমাত্র বি কন্টিনিউটি হোল্ড করে না, ঠিক আছে? এটাই বলছে 1/x ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট 0। তো সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের ক্লাসটা, ঠিক আছে, যে আসলে রিয়াল অ্যানালাইসিসটা একটু বেশি অ্যানালিটিক্যাল আর কি। তো এটা হচ্ছে আপনাকে নিজে পড়তে হবে বেশি, তারপর আপনাকে বুঝতে হবে নিজেই খুব একটা বেশি। তো এখানে যেটা করতে হবে, আমি আজকে যেটা বললাম আর কি, যে কিছু কিছু উদাহরণ আছে, এগুলো আপনাদেরকে মানে যেগুলো বেশি বেশিবার পরীক্ষা আসছে এগুলো আপনাকে দেখতে হবে। যেমন এই যে কম্পারিজন টেস্টের মাধ্যমে কোনটা সলভ করা হচ্ছে,
তারপর হচ্ছে আপনার রেশিও টেস্টের মাধ্যমে কোনটা সলভ করতে হবে। এগুলোর আসলে মানে মনেই রাখতে হবে। রিঅ্যানালাইসিস আমরা যখন পড়ছি তখন আমাদেরও প্রচুর মনে রাখতে হয়েছে, তাই না? যে এখানে আসলে ইজি জিনিস, যে এ প্লাস বি সমান বি প্লাস এ, এটাও প্রমাণ করতে বলা হয়। তো এটা আসলে কি হয়, যে এটা আসলে মনে রেখে প্রমাণ করতে হয়, যে এটা এই অ্যাক্সিওম আনো, ওই অ্যাক্সিওম আনো, আনার পরে এইভাবে যোগ করতে হবে। তো এখানে মনে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা স্পেসিফিক কোন জিনিসগুলো পড়বো এটাও আমরা বললাম, যে আমরা এখানে থিওরেমগুলো পড়বো এবং ইউজটা পড়বো আর কি, যে কোন শর্ত মানলে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম সত্য, ঠিক আছে, কোন শর্ত মানলে ইউনিফর্ম কন্টিনিউটি হয়। শুধু কন্টিনিউটি আর ইউনিফর্ম কন্টিনিউটির মধ্যে পার্থক্য কি? ইউনিফর্ম কন্টিনিউটি সবসময় ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে হয়। তো এটা আমি বললাম, কিন্তু সবসময় আরও কিছু উদাহরণ দেখবেন যে ওইখানে গিয়ে আরেকটু প্যাচ লাগতে পারে। তো আজকে আমরা যেটা পড়লাম এটার জন্য আপনাকে রিঅ্যানালাইসিস বইটা পড়তেই হবে, এটার কিছু করার নাই। এখান থেকে আপনি সুপ্রিমাম ইনফিমাম বেশি ভালো করে পড়বেন, আর কন্ডিশনগুলো পড়বেন, আর কম্প্যারিজন টেস্টগুলো পড়বেন। আর ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম মানে যে থিওরেমগুলো উল্লেখ করা হচ্ছে, ডেডিকেন্টস থিওরেম, আর্কিমিডিয়ান প্রপার্টিস, এইগুলো ভালো করে পড়তে হবে, তাহলে আশা করি আপনারা ভালো করতে পারবেন আর কি। তো আমাদের পরবর্তী ক্লাস দেখার অনুরোধ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।